নমস্কার, শুভ সন্ধ্যা। বি আর আম্বেদকরের সেই কথা, আ সেফ আর্মি ইজ বেটার দেন আ সেফ বর্ডার। আমাদের এই দেশে, পৃথিবীর বৃহত্তম এই গণতন্ত্রে আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। নিজেদের রক্ত দিয়ে আমাদের জওয়ানরা আমাদের এই গণতান্ত্রিক পরিসরটাকে রক্ষা করেন। তাই পাকিস্তানের হাতে বন্দী হলে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জন্য আবেগে আকুল হয় গোটা দেশ। আবার অভিনন্দন সুস্থ শরীরে দেশে ফিরলে স্বস্তির নিঃশ্বাস পড়ে ভারতের ঘরে ঘরে। এই পর্যন্ত সব ঠিক, কিন্তু গোলমাল বাঁধল তারপর, যখন দেশপ্রেমের চাদরে মুখ লুকিয়ে ঢুকলো রাজনীতি, যখন সেনার বীরত্বের পাশে বসানো হলো প্রশ্নচিহ্ন। দেশের ২১টি বিরোধী দল একযোগে বলছে রাজনীতি করছে শাসক, আর শাসক বলছে শত্রুর সুরে সুর মিলিয়ে দেশকে দুর্বল করছে বিরোধীরা। আজ দুপক্ষই এই মঞ্চে একেবারে খোলাখুলি বলবে। আমাদের ফরম্যাট মেনে যুক্তিতর্কের প্রস্তাবটি বিরোধীদের বয়ানে। পাক হামলায় রক্ত দিয়ে শত্রু রুখছে সেনা, তাই নিয়েও রাজনীতি, লক্ষ্য ভোট কেনা। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। নমস্কার, শুভ সন্ধ্যা। ওরে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেঘরে। রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্ব অমঙ্গল। এই অমঙ্গল বিজেপি ভারতবর্ষে ডেকে আনছে শুধু নিজেদের মঙ্গলের জন্য। যখন একদিকে দেখা যাচ্ছে তারা ৩টে রাজ্যে ক্ষমতায় হারিয়েছে, জিএসটি নোটবন্দির কারণে মানুষের অর্থনৈতিক এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়েছে। দেশ কিন্তু এখন জাতপাতের আর বিভেদের রাজনীতি জ্বলছে, আসাম জ্বলছে, অরুণাচল জ্বলছে। তখন তাদের কি, তাদের ক্ষমতায় ফিরে আসতেই হবে। কেবল বিগত ১২ মাসে কাশ্মীরে লাস্ট 12 মান্থসে ৫৭০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৫০ জন জঙ্গি, তার মধ্যে ১৬০ জন নাগরিক সিভিলিয়ান, আর ১৫০ জন সেনাবাহিনী। এই রেকর্ড নিয়ে আজকে কিন্তু ক্ষমতায় ফিরতে হবে, যে করেই হোক তাদের ক্ষমতায় ফিরতে হবে। সো এই পরিস্থিতিতে দুটো টনিক কেবল মানুষকে সবকিছু ভুলিয়ে দিতে পারে। এক হচ্ছে ধর্ম টনিক, আরেকটা হচ্ছে দেশপ্রেমের টনিক। তো ধর্ম টনিক যেটা, ধর্মের রাজনীতি বিজেপি তো অনেক দিন থেকেই করছে, প্রথম থেকেই করছে। আস্তে আস্তে এইটা কিন্তু তার এফেক্টিভনেসের টনিক। যখন একটা অ্যান্টিবায়োটিক লোক অনেক দিন থেকে খেয়ে থাকবেন, তখন দেখবে ৫০ বছর বয়সে সে অ্যান্টিবায়োটিক সে রেজিস্ট্যান্ট হয়ে যায়, আর কাজ করে না। তো এখন ভারতবর্ষের রাজনীতিতে এই ধর্মের টনিক মানুষ খেয়ে 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 এই যে ভলভো বাসে আমরা কাকদ্বীপ থেকে কুচবিহার বা কুচবিহার থেকে কাকদ্বীপ মোল্লা বিজয় রথ বেরোবে, এটা কিন্তু ঠিক মানুষ খাচ্ছে না, নিজেদের লোকেরাও তাদের খাচ্ছে না। তো সেইখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস, ভুকা পেট ভজন না ভাই, মানে মানুষ যখন পেটে লাথি পড়েছে এত নোটবন্দি জিএসটির মধ্যে, কতদিন ধর্মের টনিকে তার পেট ভরবে, ভরছে না। সেইখানে দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে আর ১৫ দিন ১০ দিনের মধ্যে ভোট ঘোষণা হবে, ২ মাস বাদে ভোট শেষ হয়ে যাবে, ২৩শে মেতেই সরকার তৈরি করতে হবে। আর কি আছে সেখানে? কেবল বাকি রইল কি? দেশপ্রেমের টনিক। সেখানে আপনাদের বুঝতে হবে একটা জিনিস, যে বরাবর এটা কিন্তু হার্মান গোরিং নুরেমবার্গ ট্রায়ালসেও বলেছিল, নাজিদের হার্মান গোরিং যিনি প্রপাগান্ডা মাস্টার ছিলেন, তিনি বলেছিলেন যে প্রত্যেকটা দেশে একইভাবে কিন্তু মানুষ চিন্তা করে। তোমাকে একটাই জিনিস করতে হবে, বলতে হবে যে কান্ট্রি ইজ আন্ডার অ্যাটাক। প্যাসিফিস্টদের বলতে হবে ইউ হ্যাভ নো পেট্রিয়টিজম, তাতেই কাজ হয়ে গেল। মানে দেশকে বলতে হবে যে তোমাদের ওপর হামলা করা হচ্ছে, যারা শান্তিপ্রেমী তাদের বলতে হবে তোমরা দেশপ্রেমী, তোমাদের মধ্যে দেশাত্মবোধক কিছু নেই, এইটাতেই কিন্তু কাজ হয়ে যায়। ঠিক একই যেটা 1940s চলছিল ইউরোপে, সেই একই থিওরি কিন্তু এখানেও প্রয়োগ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাঙালিরা কিন্তু খুব সংস্কৃতিমান, খুব বুদ্ধিমান মনে করে নিজেকে। বাঙালিরা বরাবর বলে যে আমরা সাদা কালোর জগতে থাকতে চাই না, বাঙালিরা চায় একটু গভীরে যেতে, একটু নুয়ান্স, একটু সূক্ষ্মতা আমরা পছন্দ করি। কিন্তু যেই বাঙালি জাত, কথায় কথায় রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, সেই বাঙালি জাতকে একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই, যে ১৯১৬ সালে যখন সারা দেশে স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বলছে, তখন গান্ধীজি ন্যাশনালিজম নিয়ে সারা দেশে এরকম একটা আগুন জ্বলছে, তখন কিন্তু রবীন্দ্রনাথ ১৯১৬ সালে ঘরে বাইরে উপন্যাসটি লেখেন। সেখানে ঘরে বাইরে উপন্যাসের যে, কেউ বলে নায়ক ছিল সন্দীপ, কেউ বলে নায়ক ছিল নিখিলেশ, কিন্তু নিখিলেশের একটা কথায় তিনি বলেছিলেন যে আই এম উইলিং টু সার্ভ মাই কান্ট্রি বাট মাই ওয়ারশিপ আই রিজার্ভ ফর রাইট। মানে আমি দেশকে সেবা করতে রাজি আছি, কিন্তু আমার ভক্তি আমি কিন্তু উচিত বা সত্যর জন্য রাখি। আর যদি আমি দেশকে পুজো করতে আরম্ভ করি, তবে কিন্তু এটা দেশের প্রতি একটা অভিশাপ হবে।
তাই সেইখানে দাঁড়িয়ে বাঙালিদের চিন্তা করা উচিত যে আজকে যখন দেশের এই পরিস্থিতি দাঁড়িয়েছে, ভোটের আগে একটা যুদ্ধের মতো পরিস্থিতি করে ভোট ঘোষণা করা হচ্ছে, প্লিজ স্যার একটু এই যুদ্ধের মতো এখানে ঘোষণা করা হচ্ছে, সেইখানে মানুষকে ভাবতে হবে, স্পেশালি বাঙালি জাতকে ভাবতে হবে যে নুয়ান্স এবং সূক্ষ্মতার কথা। এটা সাদা আর কালো, আমি দেশদ্রোহী বা দেশপ্রেমী নই, আমাকে প্রশ্ন করতে হবে। আজকে এখানে কাউকে দাঁড়িয়ে নিজের দেশপ্রেম, আমি ভারতীয়, আমি ভারতকে ভালোবাসি, আমি বায়ুসেনাকে ভালোবাসি, আমি অভিনবের পরে না বিরুদ্ধে, এটার আর্গুমেন্ট নয়। কিন্তু আজকে আমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রশ্ন করার অধিকার আছে। আর মানুষকে এটা নিয়ে ভাবতে হবে যে ঠিক ভোটের আগে এই পরিস্থিতি কিভাবে হলো, এটা কি কমপ্লিটলি কোইন্সিডেন্স, এটা কি কমপ্লিটলি পরিকল্পিত না কোইন্সিডেন্স? আর যদি এটা ঘটেও থাকে, যেটা যদি একবার ঘটে এই সিচুয়েশনটা, তার রিয়াকশনটা কতখানি পলিটিসাইজ করার জন্য আর কতক্ষণ সেটা দেশের ভালোর জন্য। সেইখানে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতে চাই যে এই ঘটনা যেটা ঘটেছে পুলওয়ামাতে, সেটা আপনারা ভাবুন, ফেব্রুয়ারির 8 তারিখে আইজি জেএনকে পুলিশ কিন্তু একটা খুব আর্জেন্ট একটা অ্যাডভাইজারি ইস্যু করেছিলেন যে যেখানেই ট্রুপ ডিপ্লয়মেন্ট হচ্ছে, সিআরপিএফ এর ডিপ্লয়মেন্ট হচ্ছে, সেখানে খুব ভালো করে স্যানিটাইজ করা উচিত। এই জম্মু শ্রীনগর হাইওয়ে হচ্ছে ভারতের সবচেয়ে সিকিউর হাইওয়ে, সেখানে 2500 জওয়ানের ট্রুপ মুভমেন্ট হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন সভ্য দেশে কিন্তু ট্রুপ মুভমেন্ট এই আকারে যদি হয়, এটা এয়ার কাভারের সাথে থাকে, মানে ওপরে এরোপ্লেন চড়ে, নিচে ট্রুপ মুভমেন্ট হয়, যাতে ওপর থেকে দেখা যায় নিচে কিছু সাসপিশিয়াস মুভমেন্ট হচ্ছে কিনা। এখানে 78টা 78 কনভয়ের একটা ভেহিকল যাচ্ছে, সেখানে আমাদের ট্রুপসরা যাচ্ছে, সেখানে উল্টো দিক থেকে একটা 20 বছরের ছেলে, সে কিন্তু বর্ডার ক্রস করে আসেনি, সে জম্মু কাশ্মীরের ছেলে, সে 350 কেজি 350 কেজি আরডিএক্স একটা স্করপিও গাড়িতে করে উল্টো দিকে এসে কনভয়ের মাঝখানে মেরে দিল। যে বিজেপি সরকার 3 কেজি গরুর মাংস শুকে বার করতে পারে, সেই বিজেপি সরকারের ইন্টেলিজেন্স 350 কেজি আরডিএক্স শুকতে পারলো না। এই প্রশ্ন কি আমরা করবো না? এটা করলেই আমরা দেশদ্রোহী। আমরা এটা জিজ্ঞেস করতে চাই। যখন এই ইনসিডেন্টটা ঘটলো, উরি হামলা যখন ঘটলো সেপ্টেম্বর 2016-তে 18 জন মারা গিয়েছিল, সেই একই জিনিস, এরকম একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল, একটা রেজিমেন্ট চলে যাচ্ছে, আরেকটা রেজিমেন্ট আসছে, সেই অবস্থায় অস্থায়ী তাঁবুতে কিন্তু অনেক জওয়ানরা ছিল। এই ইন্টেলিজেন্সটাকে ভিত্তি করে একটা স্ট্রাইক হয়, তারপর তো সার্জিক্যাল স্ট্রাইক আমরা করলাম, তারপর ডিমনিটাইজেশন হলো, কিন্তু 2 বছর পর একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে আমাদের সরকার কি বললো যে না, আমরা গিয়ে অ্যাক্রস দ্য বর্ডার গিয়ে স্ট্রাইক করছি। আপনাদের একটা জিনিস বোঝা উচিত, সব মিডিয়াকে খুব কৌশল করে খাওয়ানো হলো যে 300 থেকে 350 জঙ্গি নাকি বালাকোটে টেরর ক্যাম্পে মারা গিয়েছে। আমি আজকে জিজ্ঞেস করতে চাই, কি প্রমাণ আপনারা দিয়েছেন? যখন ওসামা বিন লাদেনকে টেক আউট করা হলো, সারা বিশ্ব দেখলো ওবামা, হিলারি ক্লিন্টন কিভাবে ওয়ার রুমে বসে এটা করা হচ্ছে। অল প্রুফ ওয়াজ প্রোভাইডেড। আপনারা 350 জঙ্গিকে করলেন, কিন্তু রয়টার্স, একমাত্র যেটা ইন্টারন্যাশনাল সংস্থা, তারা ওইখানে একটা রিপোর্টার পাঠালো। রয়টার্সের রিপোর্টার দেখলো খালি কয়েকটা পাইন গাছ মরেছে, কতগুলো পাথরের হার্ম হয়েছে, আর একটা মানুষের বাড়িতে কাঁচ ভেঙে তার এইখানে কেটে গিয়েছে, আর কিছু রিপোর্ট সে দেয়নি। সেই রয়টার্সের রিপোর্ট কিন্তু মিডিয়া দেখালো না। অ্যাসোসিয়েটেড প্রেস একই জিনিস বললো, নিউ ইয়র্ক টাইমস বললো যে there has been no specific information about any kind of injury or any kind of large scale terrorist take out. নিউ ইয়র্ক টাইমস বললো, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তো নিউ ইয়র্ক টাইমস পড়ছে না, আর আমাদের দেশে রয়টার্সের রিপোর্টটা দেখা হলো না। তাই এইখানে আমরা বলতে চাই, আলটিমেটলি এই স্ট্রাইকের পর ভারতবর্ষ কি করেছে, একটা যুদ্ধের মতো পরিস্থিতি করে কি হলো যে আমাদের একটি আইএএফ পাইলট, থ্যাংক গড, বাই দ্য গ্রেস অফ গড, সে আজকে ফিরে আসছে, তাকে আমরা শ্রদ্ধা করছি, আমরা বায়ুসেনাকে শ্রদ্ধা করি। কিন্তু এই সরকার যে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে ইয়েদুরাপ্পার মতো একজন চিফ মিনিস্টার বলতে পারছে যে বালাকোটে স্ট্রাইকের পরে আমরা 28টা সিটের মধ্যে কর্ণাটকের 22টা সিট জিতবো। তাই আপনারা রাজনীতি করছেন, আর আপনার রাজনৈতিক জন্যই কিন্তু এইভাবে এই পরিস্থিতিটা তৈরি করেছেন। এটা একটা উলঙ্গ রাজার মতো। আজকে জানি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা কবিতা লিখেছিলেন, নরেন্দ্র মোদীর অবস্থা ঠিক উলঙ্গ রাজার মনে হয়েছে। সবাই জানে রাজা উলঙ্গ, কিন্তু সবাই হাততালি দিচ্ছে, সবাই বলছে সাবাস সাবাস। শুধু আমরা আজকে দাঁড়িয়ে হাততালির ঊর্ধ্বে জোর গলায় বলতে চাই যে রাজা, তোর কাপড় কোথায়? এই উত্তরটা কিন্তু আপনাদের দিতে হবে, মানুষ জানতে চায়। থ্যাংক ইউ।
ধন্যবাদ মহুয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বালাকোট এয়ার স্ট্রাইকে 350 জন যে জঙ্গির মৃত্যুর খবর তাতে প্রমাণ চেয়েছেন। সেই জন্য কয়েক ঘন্টা আগে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি তাকে দায়িত্বজ্ঞানহীন বললেন। দিলীপ ঘোষ বললেন যে মমতা পাকিস্তানের সুরে কথা বলছে। কিন্তু কথা হলো, এখন যেমন প্রশ্ন তুললে দেশদ্রোহী বলা হচ্ছে, একটা সময় এ রাজ্যেও প্রশ্ন তুললে সিপিএম কিংবা মাওবাদী বলা হতো। তাহলে কি সোনার কেল্লা জটায়ুর মতো কোনো প্রশ্ন নয় বলে চুপ করে বসে থাকাটাই এ রাজ্যে অথবা এ রাষ্ট্রে সব থেকে নিরাপদ? এটাও কিন্তু প্রশ্ন, এবং এই প্রশ্নটা ওপেন ফোরামের জন্য তোলা রইল। আমার প্রস্তাবের বিপক্ষে প্রথম বক্তা লকেট চট্টোপাধ্যায়। নমস্কার। প্রথমেই আমি ভারত সরকারকে অভিবাদন জানাবো যে অভিনন্দন। বর্তমান আজকে সীমান্তের চাপে, কূটনৈতিক চাপে পাকিস্তান সরকার মাথা নিচু করে, হাত জোর করে ভারত সরকারকে ফিরিয়ে দিয়েছেন। আমাদের অভিনন্দন বর্তমান স্যারকে। এই জন্য আমি প্রণাম জানাবো তাদেরকে যে এত বড় একটা সাফল্য ভারত সরকার পেয়েছে। এবং এরা রাজনীতি নিয়ে আজকে কথা বলছে। আমাদের কাছে এটা রাজনীতি নয়, আমাদের কাছে এটা নীতি। আজকে এরকম একটা টপিক নিয়ে আজকে সারা দেশের মানুষ যখন বদলা চাইছে, তখন এরকম একটা টপিকে রাজনীতির পক্ষে কথা বলা, এটা কিন্তু একটা ভয়ঙ্করজনক অবস্থা। আজকে এই অ্যাটাকের পর আজকে মোদিজি জনবার্তা দিয়েছেন, মানুষের কাছে বার্তা দিয়েছিলেন যে বদলা একদিন হবেই, প্রত্যাঘাত হবেই, মানুষকে সাহস দিয়েছেন। এবং আমরা দেখেছি তারপরেও 3 বাহিনী যে সেনাবাহিনী ছিল তাদের সবাইকে উনি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন দেশের সুরক্ষার জন্য। আপনাদের যদি মনে হয় যে আপনারা যা করতে চান আপনারা করতে পারেন, সরকার আপনাদের সাথে আছে। সরকার ছিলই বলে আজকে এত কিছু তারা করতে পেরেছে, এত সাফল্য পেয়েছে, প্রত্যাঘাত করেছে। কিছুদিন আগেও সেনা ছিল, মিগ বিমানও ছিল, কিন্তু সেনাকে নির্দেশ দেওয়া হয়নি বলে তারা চুপচাপ বসেছিল। এই সরকার চোখে চোখ রেখে পাকিস্তানের সঙ্গে লড়াই করতে পারে। আজকে আমরা দেখেছি যে আজকে বিশ্বের সবকটা দেশ আজকে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আগে যখন ক্রাইসিস চলতো তখন তো কেউ ভারতের পাশে দাঁড়ায়নি। এটা কি? এটা রাজনীতি নাকি এটা নীতি? এটা ওদের কাছে রাজনীতি, এটা আমাদের কাছে নীতি। আজকে এত কথা আজকে উনি বলে গেলেন, একবারের জন্য উনি যে জঙ্গিরা অ্যাটাক করলো তাদের কথা উনি কিছু বললেনই না। সারাক্ষণ আমার মাঝে মাঝে মনে হচ্ছিল আগে এরা পরিষ্কার করুক যে এরা ভারতবাসী নাকি এরা পাকিস্তানবাসী। এরা নিজেরা আগে পরিষ্কার করুক, এরা পাকিস্তানের রাজনীতি করবে না ভারতের রাজনীতি করবে। এরা পাকিস্তানের সুর আর এদের সুর এক কেন? এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে। আমরা দেখেছি পুলওয়ামা অ্যাটাকের পর 5 দিন ধরে ইমরান খান কোনো কথা বলেননি। আজকে কংগ্রেস মুখপাত্র সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করছে, 56 ইঞ্চি তুমি আমাকে জবাব দাও। বলছেন শুটিং করছে, এই নিয়ে কথা বলতে চাই না। আমরাও বলতে পারি যে শুটিং কি। কিছুদিন পরে তো দেখেছি যে ভিডিও বেরোচ্ছে রাহুল গান্ধী নাচানাচি করছিল। কিন্তু আমরা এখানে রাজনীতি চাই না। সারা দেশ যখন শোকস্তব্ধ, সবাই আমরা দেশের দিকে তাকিয়ে আছি আমাদের কি হয়, শেষ পর্যন্ত আমাদের কি হবে। আর বাংলায় তো ছেড়েই দিন, বাংলায় তো খুল্লা রাজনীতি হচ্ছে। বাংলায় আমি নিজে দেখেছি বিমানবন্দরে যখন নামলো, দুটো নিথর দেহ যখন নামলো, তখন একজনও মুখ্যমন্ত্রী মালা দিতে যাননি পর্যন্ত। কেননা ওখানে বিজেপি আরএসএস আছে। সেনাকে মনে হচ্ছে জওয়ান যেন শুধু বিজেপি আরএসএসকে সুরক্ষা দেয়, সারা দেশের মানুষকে সুরক্ষা দেয়, একটা মালা দিতে পর্যন্ত যাননি। এখানে মোমবাতি মিছিল করছে, বড় বড় তৃণমূলের পতাকা হাতে নিয়ে, হোর্ডিং হাতে নিয়ে এখানে মোমবাতি মিছিল হচ্ছে, তৃণমূলের প্রচার হচ্ছে। এটা রাজনীতি নাকি এটা নীতি? এটা বুঝতে হবে। আজকে উনি এয়ার স্ট্রাইকের প্রমাণ চাইছেন, ইনিও এয়ার স্ট্রাইকের প্রমাণ চাইছেন। ভাবুন কত বড় দুঃসাহস। আজকে বিশ্বের দরবারে ভারত গিয়ে এয়ার স্ট্রাইক করে আবার ব্যাক করে রিটার্ন করে চলে এলো সশরীরে। এটাই সবচেয়ে বড় শক্তিশালী পদক্ষেপ। এটার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় চমক বিশ্বের কাছে। এটাই হচ্ছে নিউ ইন্ডিয়া, এটাই হচ্ছে নতুন ভারত। এরা চাইছে যদি 1000 জনও মারা যায়, যদি 1 জনও মারা যায়, তাতে কি এসে যায়? যে এই যে ভারত সাহসটা দেখিয়েছে যে এয়ার স্ট্রাইক করে আবার ফিরে আসা, এটাই তো অনেক বড় জিনিস। এরা চাইছে, জৈশি মোহাম্মদ বলছে তারা স্বীকার করছে, পাকিস্তান সরকার স্বীকার করছে এয়ার স্ট্রাইক হয়েছে, পাকিস্তানের মানুষ বলছে এয়ার স্ট্রাইক হচ্ছে, আর ইনি বলছেন কোথায় নাকি কোথায় অ্যান্টার্কটিকা নাকি হনুলুলু না কোথায় ইউএস এর কোন 20,000 কাগজের মধ্যে ছোট করে কোথায় বেরিয়েছে যে এই হামলাতে একটা ছোট গাছ শুধু নষ্ট হয়েছে, আর বাগানের মালি ছিল, মালি নাকি সে মারা গেছে, আর কিছু ক্ষতি হয়নি। এটা লোকের মধ্যে কনফিউশন তৈরি করে দিচ্ছে। ভেবে দেখুন, এরা তো পাকিস্তানের মতন কথা বলছে। এরা বলছে আমরা সর্বদল বৈঠক চাই, সর্বদল বৈঠকে ডাকিনি। রাজনাথ সিং সর্বদল বৈঠক ডেকেছিলেন। রাজনাথ সিং কি কেন্দ্রের বাইরের লোক?
সর্বদল বৈঠকে সুদীপ ব্যানার্জি এদের মন্ত্রী কি কথা বলেছিল? এরা বলেছিল আমরা আক্রমণ চাই না ওরকম ভাবে। তারপরে আমরা দেখেছি যে বায়ুসেনা আক্রমণ করেছে। বায়ুসেনা আক্রমণ করার পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী টুইট দিচ্ছেন, যে বাহবা দিচ্ছেন। আবার দেখবেন এই বাইপাসে গিয়ে কেএমডি এর ওখানে আজকে সেই টুইট সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, ক্যাম্পেনিং চলছে। এটা কিসের রাজনীতি? কেএমডি এ কিসের জন্য সেনার, মমতা ব্যানার্জির সেনার টুইট কিসের জন্য ক্যাম্পেনিং করবে, কিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেবে? কেএমডি এর সঙ্গে সেনার কি সম্পর্ক আছে? কেএমডি এ তো শহরের নানা রকমের ডেভেলপমেন্টের প্রোগ্রাম দেবে, সেখানে তারা কেএমডি কেন দিচ্ছে? পুরো রাজনীতি চলছে মমতা ব্যানার্জির সরকারের। আজকে বোঝা যাচ্ছে পাকিস্তান যে সুরে কথা বলছে, আজকে এখানেও টিএমসি সরকার সেই সুরে কথা বলছে। আজকে এটা দেখতে হবে যে আমাদের এখানকার টিএমসির কথা, আজকে মমতা ব্যানার্জির কথা পাকিস্তানের নিউজ পেপারে বেরোচ্ছে। আরে তারা তো বুঝে গেছে যে আমাদের দেশের মধ্যেই এমন বিরোধী যারা আছে, যারা দেশ বিরোধী কথা বলছে এবং আক্রমণ করতে আরো বেশি সুযোগ পেয়ে যাচ্ছে তারা। 1971-এ যখন ইন্দিরা গান্ধীর সময় যখন ভারত জয়ী হয়েছিল, তখন বলা হতো যে এটা ইন্দিরা গান্ধীর জয়। বাজপেয়ীজিও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে সবাই আছি, কোন দল রাজনৈতিক দল নয়, এখানে তিরঙ্গার সামনে আমরা সবাই দাঁড়িয়েছি। আর এখানে 2019-এ বলতে কষ্ট হচ্ছে। বায়ুসেনাকে পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, তিনি নাকি দেশের প্রধানমন্ত্রী হবেন। সেনাদের বিশ্বাস করতে পারছি না। ঘরের খাই বোনের মোস্তারাই, ঘরের মধ্যে থাকছি আর এখানে কাউকে আমি বিশ্বাস করতে পারছি না। আজকে ভেবে দেখুন, অভিনন্দন যখন গ্রেপ্তার হয়েছিল তাদের কাছে, তখন বলছে মোদির ব্যর্থতা, আবার যখন ফিরে আসছে বলছে ওয়েল ডান ইমরান। ভেবে দেখুন, মোদিজির কথা বলতে পারছে না। মোদি বললেই যদি ভোটগুলো পড়ে যায়, সব কিছু ভোটের রাজনীতি চলছে। চুলোয় যাক আমার দেশভক্তি, চুলোয় যাক আমার অবদান। আমি মোদি বিরোধী কথা বলতে বলতে কখন যে আমি অ্যান্টি ন্যাশনাল হয়ে গেছি আমি সেটা নিজে বুঝতে পারছি না। অ্যান্টি ন্যাশনাল পাকিস্তানের হয়ে কথা বললে বলবো, কিন্তু মোদি বিরোধী আমায় কথা বলতে হবে। এই বলতে বলতে আজকে এই জায়গায় তারা চলে গেছে। আমরা দেখেছি মমতা ব্যানার্জি এই সরকার শুধুমাত্র আগে জানে কালীঘাট, তারপর হচ্ছে পরিবার, তারপর হচ্ছে তার কাছে দল, তারপর হচ্ছে দেশ। আজকে মোদিজির কি? আগে দেশ, তারপর দল, তারপর পরিবার। মোদিজি চান দেশকে আগে এগিয়ে নিয়ে যেতে, আর মমতা ব্যানার্জি কি চান? আমি নিজে এগিয়ে যাব, আমি নিজে এগিয়ে যাব। আজকে আমরা কিছুদিন আগেও দেখেছি পার্থ চ্যাটার্জিকে বকুনি দিয়ে বলছে রাত্রিবেলা তিরঙ্গা হাতে নিয়ে কারা বেরিয়েছে, ওরা কারা? আরে তিরঙ্গা হাতে নিয়ে যদি কেউ বেরোয়, সারা দেশে 44 জন জওয়ান মারা গেছে, সাধারণ মানুষ বাইরে বেরিয়ে এসছে, আতঙ্কে দিন কাটছে, তাদের চোখের জল বেরোচ্ছে। ওখানে উনি বিজেপি আরএসএস দেখছেন, তিরঙ্গা নিয়ে বেরোবে না তো কি করবে? পাকিস্তানের পতাকা হাতে নিয়ে বেরোবে। আর ভারত মাতার জয়ধ্বনি না তুলে কি এমন অন্যায় করেছে? ভারত মাতার জয়ধ্বনি যদি তুলে থাকেন, তুলেছে, কি বলবে? পাকিস্তান জিন্দাবাদ বলবে, না জামাত জিন্দাবাদ বলবে, না পশ্চিম বাংলাদেশ জিন্দাবাদ বলবে? কোনটা বলবে? ওনারা ঠিক করে দেবেন কি বলবে। পুরো তো মিনি পাকিস্তান, কেউ তো একজন মন্ত্রী বলেইছেন যে ওখানে মিনি পাকিস্তান হয়ে গেছে। এই ধরনের কথা দেশের জন্য, আমাদের জন্য খুব উদ্বেগজনক। এবং আমাদের এই দেশে এই MiG-26 বিমান যেভাবে একটা মান্দাত্তা আমলের বিমান দিয়ে বায়ুসেনার যারা কমান্ডোরা আছে তারা যেভাবে F-16 বিমানকে যেভাবে আঘাত করলো, যেভাবে ভেঙে দিল, মনে রাখতে হবে এটাই নতুন ভারত, এটাই নিউ ইন্ডিয়া। এটাকে যদি আপনারা রাজনীতি বলেন, আপনারা রাজনীতি করুন। রাজনীতির জন্য যদি প্রমাণ চান, আপনাদের প্রমাণ মানুষ ভোট বাক্সেই দেবে। এখন তো আপনারা এত ভোট করছেন, সারাক্ষণ আপনাদের মুখে ভোটের জন্য অ্যাটাক হয়েছে, ভোটের জন্য সবকিছু। ভোট বাক্সে মানুষের প্রমাণ দেবেই দেবে। এবং আপনাদের বলে যেতে চাই, এই নিউ ইন্ডিয়া আরো নতুন করে শক্তিশালী হয়ে আসবে এবং নতুন করে নতুন ভারত যেভাবে তৈরি হয়েছে এইভাবেই আসবে। আর কথায় কথায় আপনারা যেভাবে সব জায়গায় রাজনীতি করছেন এবং যেভাবে পাকিস্তানে আপনারা রাজনীতি দেখছেন, মাঝে মাঝে মনে হয় যে আপনারা যদি এতই প্রমাণ চান, সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দিন না ওখানে। এয়ার স্ট্রাইকের জন্য এবারে হেলিকপ্টারে করে অস্ত্রের বদলে আপনাদের জন্য ক্যামেরা নিয়ে যাওয়া উচিত ছিল। ক্যামেরা গিয়ে সবাইকে দেখাতে হবে, বাবা পাকিস্তানের পুরো ছবি তুলে আনো, বাড়িতে গিয়ে প্রমাণ দিতে হবে। এই ধরনের আপনাদের দেশভক্তি দেখাচ্ছেন। সুতরাং বলবো যে আপনাদের মানুষের কাছে একটা সময় আসবে, মানুষের কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে। আপনাদের ক্ষমা চাইতে হবে, সবচেয়ে আগে মনে রাখতে হবে এখানে কোনো রাজনীতি নয়। সারা দেশ শোকস্তব্ধ, সারা দেশ ওয়েট করে আছে। পাকিস্তান সরকার মাথা নিচু করেছে এবং আগামী দিন নতুন ভারত গড়ার ডাক দিই। এবং আমরা মনে করি, আমরা গর্বিত যে আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ান। নমস্কার। ধন্যবাদ লকেট। আপনারা জানেন প্রত্যেকের বক্তব্যের পর আমার একটা টিপ্পনি থাকে। একটু ফ্ল্যাশব্যাকে যাই। 1962 সালের 20শে অক্টোবর চীন ভারতকে আক্রমণ করে। 26শে অক্টোবর জওহরলাল নেহেরু দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করলেন। ঠিক সেই দিনই মাত্র 36 বছর বয়সী এক সাংসদ তার দলের 4 জন সাংসদকে নিয়ে
72 বছরের প্রবীণ নেহেরুর সঙ্গে দেখা করলেন। তিনি বললেন যে আপনি এক্ষুনি সংসদের বিশেষ অধিবেশন ডাকুন। নেহেরু 8ই নভেম্বর সেই বিশেষ অধিবেশন ডাকলেন। সেই অধিবেশনে সংসদে দাঁড়িয়ে যুদ্ধ নিয়ে নেহেরুকে তুলোধনা করলেন বিরোধীরা। লোকসভার সাংসদ LM সিংভি তিনি নেহেরুকে বললেন যে সংসদের এই যাবতীয় আলোচনা এটা গোপন রাখুন, নয়তো শত্রু দেশের হাত শক্ত হবে। নেহেরু বলেছিলেন না, আলোচনার কথা দেশবাসী প্রত্যেকে জানবে, তার কারণ প্রত্যেক ভারতবাসীর প্রত্যেক মানুষের সবকিছু জানার অধিকার আছে। নেহেরু কিন্তু যুদ্ধের সময় প্রকাশ্যে তার এমন সমালোচনা করা বিরোধীদের দেশদ্রোহী বলেননি। আর ঘটনাচক্রে 72 বছরের নেহেরুর তীব্র সমালোচনা করা 36 বছরের ওই তরুণ সাংসদের নাম অটল বিহারী বাজপেয়ী। শিক্ষণীয়। আমি জানি না আপনারা বলতে পারবেন, কিন্তু আমার পরের বক্তা ওম প্রকাশ মিশ্র। আমি শুরু করব বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে। এখানে এসে জানতে পারলাম যে মোদিজি আমাদের উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানকে ফেরত নিয়ে আসার ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। পরশুদিন থেকে জানতাম না, গতকালকে অবশ্য জেনেছিলাম যে মোদিজি মনে করেন যে অভিনন্দন বর্ধমান সারা ভারতবর্ষের হিরো। সে কিনা মোদি সাহেবের একটা প্রজেক্ট, পাইলট প্রজেক্ট। কি নিকৃষ্ট পরিহাস, কি নির্লজ্জ ভাষা, কি অপমানসূচক মন্তব্য, আর কি ভয়ঙ্কর রকমের অভিসন্ধি মোদিজি গতকালকে ব্যক্ত করেছিলেন যখন বললেন अभी अभी अभिनंदन পাইলট প্রজেক্ট হুয়া। কিন্তু আজকে ভুলটা ভাঙলো, খুশি আমি, কারণ কি মোদি সাহেব আমাদের প্রধানমন্ত্রী। আজকে লকেট চ্যাটার্জি জানালেন যে মোদি সাহেবেরই ভূমিকা ছিল। আমার খুব ভালো লাগছে। আমি তো আন্তর্জাতিক আইন পড়াই, এই জেনিভা কনভেনশনটা বিশেষ করে আমাকেই পড়াতে হয় গত প্রায় 20 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই জেনিভা কনভেনশনস এখন সবাই বলছে। ভারতবর্ষের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালসে, যে আন্তর্জাতিক আইনকে প্রোৎসাহিত করতে হবে। এটা যারা ভুলে গেছিলেন এবং যারা মনে করেছিলেন যে একজন মানুষকে, একজন নাগরিককে মিলিটারির জিপের সামনে বসিয়ে নিয়ে যাওয়া যায়, তারা তখন জেনিভা কনভেনশন জানতেন না, তারা আর্মির ফিল্ড ম্যানুয়াল জানতেন না। এখন জানতে পারছেন, বুঝতে পারছেন, ভালো। এটা মোদি সাহেব উইং কমান্ডার অভিনন্দন কোনো প্রজেক্ট নন, তিনি ভারতবর্ষের গৌরব। আমাদের সৈন্যরা আছে, তারা ঠিক এই সময়, এই মুহূর্তে কাশ্মীরে জঙ্গিদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, সব সময় করেছে। 1948 সালে পাকিস্তানকে রক্তাক্ত করেছিলাম, 1965 সালে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিলাম, 1971-এ বিপর্যস্ত করে তুলেছিলাম, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তুলেছিলাম। এই সৈন্যবাহিনীরা করেছে। রাজনৈতিক দল কেউ থাকুক, হয়তো ছিলেন নেহেরু, হয়তো ছিলেন শাস্ত্রীজি, হয়তো ছিলেন ইন্দিরা গান্ধী, বা কার্গিলে হয়তো ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবং আগামীকাল যদি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয়, আমাদের কাণ্ডারি থাকবেন নরেন্দ্র মোদীজি। আমরা তাই বিশ্বাস করি, কংগ্রেস দল তাই বিশ্বাস করে, এবং সেটাই আমরা সর্বতভাবে করে আসছি। এবং তাই জন্য যখন পুলওয়ামাতে সন্ত্রাসী আক্রমণ হয়, প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম প্রেস কনফারেন্স, পলিটিক্যাল প্রেস কনফারেন্স, সেটা ক্যান্সেলড হয়ে যায়। তাই জন্য রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যৌথভাবে প্রেস কনফারেন্স করে বলেন যে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারের পাশে আছি, সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মানব। তবে যদি আপনি মনে করেন যে আমরা প্রমাণ চাইছি, না, জাতীয় কংগ্রেস প্রমাণ চায় না, ভারতবর্ষের জনগণও প্রমাণ চায় না। কিন্তু আপনারা কি করছেন? কেন আপনারা সাংবাদিকদেরকে বাধ্য করছেন, বা তারা কেন বাধিত হয়ে যাচ্ছে নানা ধরনের আনঅফিসিয়াল, আনকনফার্ম
নিউজগুলি চালানোতে? আমরা তো মনে করছি যে আমাদের বায়ুসেনার হামলায় 300 জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। সেটা ঠিক, হয়তো হয়েছে। সরকার বলছে আমরা প্রমাণ চাই না, রয়টার্সকে রদ করে দেব, বিবিসিকে চুড়ে ফেলে দেব, আল জাজিরাকে বিসর্জন করে দেব। এই বিশ্বায়নের যুগে পারবেন? সম্ভব? আজকে আপনি যে টুইট করেননি অভিনন্দনের সম্বন্ধে, সেটা কিন্তু সবাই জেনে গেছে। আর আজকে আমরা যারা এখানে যে বক্তব্যটা রাখছি, এটা নিউ ইয়র্কে বসেও আর কি মানুষ শুনতে পাচ্ছেন। এটা বিশ্বায়নের যুগ, মনে রাখতে লাগবে। এটা 1865 সাল নয়, এটা 1973 নয়, এটা 1992 সাল নয়, এটা হচ্ছে 2019। সৈন্যদের সঙ্গে আছি, সেনানীদের সঙ্গে আছি, বায়ুসেনার সঙ্গে আছি, আর্ম ফোর্সেসের সমস্ত উইংদের সঙ্গে রয়েছি। কিন্তু অনুরোধ করব, সাংবাদিকরা এই ন্যাশনাল চ্যানেলগুলি, তথাকথিত দিল্লির চ্যানেলগুলি, সাবধান হয়ে যান, দালালি করবেন না। আর দালালদেরকে বলছি, কাইন্ডলি সাংবাদিকতা করবেন না। যারা যুদ্ধে রয়েছেন তারা হয়তো যুদ্ধ চান না, আর যারা যুদ্ধে নেই তারা যুদ্ধ চেয়ে। খুব ভালো কথা, মোদী সাহেব রাজনীতি করছেন না এই বলার মধ্য দিয়ে বারবার করে রাজনীতি করছেন। এই অভিনন্দনকে নিয়ে আজকে করেছেন তামিলনাড়ু, সেরকম ভুল করে আবার বলছেন যে তামিলিয়ানদের তো খুব প্রাউড হওয়া উচিত, উনি নাকি তামিলনাড়ুর বাসিন্দা। যে অভিনন্দন সম্পর্কে আমরা জানি যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাড়ি কোথায়, উনি বলছেন যে না, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব না। আর তাকে নিয়ে এই হলুদ সাংবাদিকতা করা লোকগুলি, এই দিল্লির মিডিয়াগুলি, তারা বলছে তার বাবাকে, তার মাকে, তার বাড়ি কোথায়, সেই সমস্ত ফাঁস করছে। গদ্দার চাই না, কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। আর কাশ্মীরিরাও ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, তাহলে তথাগত রায় হচ্ছে গদ্দার। সেই তথাগত রায়ের বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার, ভারতের রাষ্ট্রপতি, তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে? আর ভোটবাজ ইয়েদুরাপ্পা 22টা নাকি সিটই জিতে যাবে। এই যে এয়ার স্ট্রাইক হয়েছে, এটাকে বলে রাজনীতি। আর মোদিজি কি করছিলেন? শুটিং করছিলেন, হয়তো করছিলেন, হয়তো করেননি। উনি তো নিজে অস্বীকারই করতে পারছেন না, বারবার করে বয়ান বদলাতে হচ্ছে। আমরা বলেছি সরকারের সঙ্গে আছি, পাশে রয়েছি, কিন্তু জঘন্য রাজনীতি করবেন না, রাজনীতির নাম করে ভোটবাজি করবেন না। কিন্তু এত সমস্ত করার পরেও ভাববেন না যে মানুষ ভুলে গেছে যে চৌকিদার হি চোর হ্যায়। এটা ভুলে যায়নি। আনএমপ্লয়মেন্ট ফিগার যে আজকে সবচাইতে ঊর্ধ্বে শীর্ষে, সেটা ভুলে যায়নি। আর কেন ভুলে যাচ্ছেন? বিশ্বায়নের যুগ। এই ভারতবর্ষে পৃথিবীর জনসংখ্যার 16% মানুষ বাস করে। এই পৃথিবীকে আর এই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য 16% অংশীদারিত্ব আমাদেরও রয়েছে। সেই দায় রয়েছে, সেই দায়িত্ব রয়েছে। মনে রাখবেন যে আজকে ভারতবর্ষের মানুষরা পৃথিবীর অন্যতম সবচাইতে বড় সংখ্যালঘু, পৃথিবীর সর্বত্র। তাই জন্য আজকে সংখ্যালঘুরা যদি এখানে নিরাপদ বোধ না করেন, যাদেরকে কাশ্মীরি বলে চিহ্নিত করে তাদের উপর নির্যাতন চালানো হয় এই দালাল কিছু মিডিয়ার মাধ্যম দিয়ে, তাহলে মনে রাখবেন যে এই বিশ্বায়নের যুগে ভারতবর্ষের মানুষ, নাগরিকদের উপর তার নেতিবাচক প্রভাব পড়বে। কত বছর ধরে তো স্টেটমেন্ট পড়ছি, ডিপ্লোমেসি, চায়নার স্টেটমেন্ট, ইউনাইটেড কিংডমের স্টেটমেন্ট, আমেরিকার স্টেটমেন্ট, ফ্রান্সের স্টেটমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের স্টেটমেন্ট, সব কটা তন্ন তন্ন করে পড়লাম। দেখছি সেখানে স্টেটমেন্টে কোথাও ভারত এবং পাকিস্তানকে আলাদা করে চিহ্নিত করে দেখানো হচ্ছে না। বারবার করে বলা হচ্ছে যে উত্তেজনা প্রশমন করুন। তো কোথায় আমাদের সাফল্য? কোন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি তারা সামনে এসে করেছে আমাদের সমর্থন? কিন্তু সেই সমর্থন বাদ দিয়েও, ব্যতি রেখেও মোদী সাহেব যদি এগিয়ে যেতে চান, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চান, উনি বলছেন যে নন মিলিটারি
অ্যাটাক আমরা করেছি, উনি যদি এটাকে মিলিটারি অ্যাটাকে কনভার্ট করেন, জাতীয় কংগ্রেস পাশে থাকবে, ভারতবর্ষের জনগণ পাশে থাকবে, কিন্তু সৈনিকদের রক্ত নিয়ে সৈন্যবাহিনীকে নাম করে জঘন্য ঘৃণ্য রাজনীতি করবেন না। গদ্দার তথাগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, ইয়েদুরাপ্পাকে পার্টি থেকে সরিয়ে দিন, আর যেই নির্মলা সীতারামন যে ডিফেন্স মিনিস্টার, সে কোথায় যে হাফিজ হয়ে গেছে তাকে বর্তমানে নিয়ে আসুন। আর মনে রাখবেন আপনি নিজেও যে অভিনন্দন হচ্ছেন হিরো, অভিনন্দন কোনো প্রজেক্ট নয়। ধন্যবাদ। ধন্যবাদ ওম প্রকাশ মিশ্র। ওম প্রকাশ দা, মিডিয়া আর সাংবাদিকতা নিয়ে এত কথা বললেন, আমায় তো রাজনীতি নিয়ে বলতেই হবে। ওম প্রকাশ দা প্রশ্ন তুললেন, কংগ্রেস এর আগেই প্রশ্ন তুলেছে সাংবাদিক সম্মেলন করে, যে পুলওয়ামা হামলার 3.5 ঘন্টা পরও কেন নরেন্দ্র মোদী করবেট ন্যাশনাল পার্কে শুটিং করেছেন। কংগ্রেস বলছে অসংবেদনশীল আচরণ। কিন্তু 26/11 মুম্বাই হামলার পর কংগ্রেস সরকারের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল 7 বার স্যুট চেঞ্জ করেছিলেন। মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে রিতেশ দেশমুখ, তিনি রামগোপাল বর্মাকে সঙ্গে নিয়ে শুটিং লোকেশন দেখতে গেছিলেন তাজ হোটেলে। সংবেদনশীলতার পরিচয় ছিল। আমি ওম প্রকাশের সঙ্গে একমত যে দুজনকেই পদত্যাগ করতে হয়। ঠিক, আমরা সবাই চাই যে রাফেল, আমি ভেবেছিলাম আলোচনায় আসবে, কিন্তু এখন বোধহয় সময়টা অন্যরকম বলে রাফেল তত্ত্ব আসছে না। রাফেল তত্ত্ব সবটা সামনে আসুক, আমরা সবাই চাই। কিন্তু আজও এই 2019-এও পাকিস্তানের 4th জেনারেশন প্লেনকে তাড়া করতে হচ্ছে প্রাগৈতিহাসিক মিগ দিয়ে। এই পিছিয়ে থাকা পরিকাঠামোর দায়িত্ব তো কংগ্রেসকেও নিতে হবে ওম প্রকাশ দা। এই প্রশ্ন শুধু আমি নই, রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খোদ দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই প্রশ্ন তুলেছেন। যাই হোক, আমার পরের বক্তা প্রস্তাবের বিপক্ষে সায়ন্তন বসু। শুভ সন্ধ্যা। প্রস্তাবের যা বয়ান, তার সার মর্ম হচ্ছে সেনা ঝরাচ্ছে রক্ত আর ভোট কিনছে, না বলা থাকলেও সবাই বুঝতে পারছেন ভোট কিনছে বিজেপি। অর্থাৎ সেনাকে সামনে রেখে তার রক্ত ঝরিয়ে ভারতের স্বাধীনতা সুরক্ষাকে অক্ষুণ্ণ রেখে বিজেপি দেশপ্রেমের জিগির তোলে দেশ জুড়ে ভোট কিনতে চাইছে। অভিযোগ এক কথায় মারাত্মক অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। সেনা রক্ত ঝরাবে আর বিজেপি ভোট কিনবে, সেনা রক্ত ঝরাবে আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, সেনা যুদ্ধ করবে আর বিজেপি সরকার চালাবে। কাজেই যখন অভিযোগ উঠেছে জবাবও আমাদের দিতে হবে। একথা অনস্বীকার্য। যুদ্ধ তো সেনা করে, যুদ্ধ তো এয়ারফোর্স করে, যুদ্ধ তো নেভি করে, যুদ্ধ তো আর্মি করে, যুদ্ধ তো রাজনীতিবিদরা করেন না। হাতে বন্দুক নিয়ে, কাঁধে কামান নিয়ে বা রাফেলে বা মিগে কোনো রাজনীতিবিদ তো বসে যান না, বোমা ফেলতে যান না, স্টিঞ্জার মিসাইল মারতে যান না। তাহলে কেন রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে, কেন রাজনীতির নাম আসছে? তার প্রথম কথা, প্রধান কথা, রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হয়। ভারত পাকিস্তানে হামলা করবে কি করবে না, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক ব্যবস্থায় এর সিদ্ধান্ত ভারতবর্ষের সৈন্যবাহিনীর প্রধান নেন না, এয়ারফোর্সের প্রধান নেন না, ভারতের সরকার নেন, ভারতের প্রধানমন্ত্রী নেন। রাজনীতিবিদদের সিদ্ধান্ত সঠিক হতে পারে, ভুল হতে পারে। ওম প্রকাশ দাকে আমি ধন্যবাদ দেবো, অনেক ইতিহাসের কথা তুলেছেন। বলেছেন 48-এর যুদ্ধ আমরা জিতেছি। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, 48-এর যুদ্ধ আমরা জিতেছি। 48-এ জেনারেল কারিয়াপ্পার নেতৃত্বে ভারতবর্ষের সেনা পাকিস্তানকে পর্যদুস্ত করেছিল, ভারতের সেনা লাহোর অব্দি চলে গেছিল। আজকে যাকে আজাদ কাশ্মীর বলা হয়, যাকে পাক অকুপাইড কাশ্মীর বলা হয়, তা দখল করে নিয়েছিল। কিন্তু সেদিনের রাজনৈতিক নেতৃত্ব প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু, তিনি ওই আজাদ কাশ্মীর বা পাক কাশ্মীরকে কাশ্মীরের পাকিস্তানের হাতে ছেড়ে দিয়েছিলেন। তার জন্য আজও সেই সমস্যা মেটেনি, সেই 70 বছরের সমস্যা আজও মেটানো যায়নি। আর্মি জিতেছে, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেদিনের প্রধানমন্ত্রী জেতা জমি পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। আমি ওম প্রকাশকে একদম সমর্থন করব। 71-এর যুদ্ধে পাকিস্তানকে দুভাগে বিভক্ত করে দেওয়া হলো, পূর্ব পাকিস্তান আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হলো। শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যুদ্ধ লড়া হয়েছিল। তৎকালীন বিরোধী নেতা, পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী, তার পার্লামেন্টে সে ঐতিহাসিক বক্তৃতা, তিনি বলেছেন এখন সম্পূর্ণ দেশ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে আছে, দেশের নেতৃত্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেবেন, তার সঙ্গে আমরা সকলে আছি। তার সমর্থনে কলকাতায় তিনি সভা করতে এসেছিলেন, তার এই যুদ্ধের সমর্থনে।
কিন্তু একথাও তো তুলতে হবে, 93,000 খান সেনা, 93,000 পাক সেনা ভারতীয় সেনার হাতে বন্দী ছিল, কোনো শর্ত ছাড়া তাদেরকে ছাড়া হলো। তাদেরকে যদি ছাড়া সময় যদি বলা হতো এই আজাদ কাশ্মীর ভারতবর্ষে ফিরিয়ে দিতে হবে, তাহলে আজকে কাশ্মীরের সমস্যা থাকতো না। তাহলে সমস্যাকে তৈরি করছে, সমস্যার রাজনীতিবিদরা তৈরি করছে। আমি সাম্প্রতিককালের ঘটনা বলবো, ঠিকই তো বারবার হামলা হচ্ছে। ওম প্রকাশ দা মনে পড়ে ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় সেনার 2 জন ভারতীয় সেনার মাথা কেটে নিয়ে গেছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা হয়নি ভারতবর্ষের সেনাকে আদেশ দেওয়ার যে সীমানা পেরিয়ে যাও। এই যে 350 জঙ্গি নিকেশের কথা হচ্ছে, বম্বের 2টো হোটেল, একটার নাম তাজ, একটার নাম ট্রাইডেন্ট, বম্বে রেল স্টেশন, সেখানে 24 ঘন্টা ধরে নরকীয় অত্যাচার করলো কিছু সন্ত্রাসবাদী। ওই একই সংখ্যা 350 জন সাধারণ নাগরিক মারা গেছে। ভারতবর্ষের তৎকালীন সরকারের হিম্মত হয়নি ভারতবর্ষের সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার, ভারতবর্ষের বিমান বাহিনীকে নির্দেশ দেওয়ার, যাও পাকিস্তানের ভেতরে ঢুকে আক্রমণ করে এসো। আজকের দিনে সেই পলিটিক্যাল উইল নরেন্দ্র মোদীর আছে, আজকের দিনে সেই হিম্মত নরেন্দ্র মোদীর আছে, আজকের দিনে সেই ইচ্ছা নরেন্দ্র মোদীর আছে। তার জন্য নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ নেতা বলে মেনেছেন। আপনারা প্রমাণ চাইছেন। আচ্ছা, কয়েকদিন আগে উড়ির ঘটনার পরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কংগ্রেস পার্টিও প্রমাণ চেয়েছে। আর আজকে যিনি উড়ি সার্জিক্যাল স্ট্রাইকের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুডা, তিনি নাকি এখন কংগ্রেসের কোনো স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট বা কংগ্রেস পার্টির কোনো মিলিটারি অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টের কাজ করবেন, এরকম প্রস্তাব গেছে। সেই ব্যক্তি যার ক্রেডিবিলিটি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। সমস্যা কি হচ্ছে জানেন? এখানে বলা হলো যে সরকারের সঙ্গে আছেন, সরকারের বিপক্ষে আছেন, সরকারের বিরোধিতা, আপনারা সাথে ছিলেন, ইন্দিরা গান্ধীর বিরোধিতা করেছেন বা সঙ্গে ছিলেন, এই প্রশ্ন উঠছে। প্রশ্ন হচ্ছে বিজেপি সরকারে, বিজেপি ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী বা যে কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে থাকতে পারে, বিরোধিতা করতে পারে, কিন্তু বিজেপির কোনো বিরোধী নেতার কণ্ঠস্বর পাকিস্তানের জিয়াউল হকের সঙ্গে মিলে যায়নি, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে মিলে যায়নি। জুলফিকার আলী ভুট্টো যখন বলেছে 1000 বছর ধরে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করব, তৎকালীন বিজেপি জনসংঘের নেতারা তার প্রতিবাদ করেছেন, ইন্দিরা গান্ধীর পাশে থেকেছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য হলেও সত্য, মমতা ব্যানার্জিও প্রমাণ চাইছেন, ইমরান খানও প্রমাণ চাইছেন। ইমরান খান বলছেন আমার এখানে জঙ্গি আছে, তার প্রমাণ দাও। আমরা ঘটনার পরে দেখলাম, পুলওয়ামা ঘটনার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি স্টেটমেন্ট দেখান, জয়শে মোহাম্মদের নাম করেছেন, লস্করে তৈবার নাম করেছেন, পাকিস্তানের নাম করেছেন, খালি মোদি মোদি মোদি, অমিত শাহ অমিত শাহ অমিত শাহ, বিজেপি বিজেপি বিজেপি। আজকে প্রমাণ চাইছেন। কোথায় রাজনীতি করবেন? পশ্চিমবঙ্গ এখনো পশ্চিম বাংলাদেশ হয়নি, পশ্চিমবঙ্গকে আমরা পাকিস্তানের অঙ্গ হতে দেব না। হ্যাঁ, আপনারা আহ্লাদিত হতে পারেন, আপনারা আহ্লাদে আটখানা হতে পারেন যে পশ্চিমবঙ্গকে আমরা মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছি, পশ্চিমবঙ্গকে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যেখানে সংবাদ মাধ্যমও লিখছে রাতের অন্ধকারে কারা জাতীয় পতাকা নিয়ে, তার মানে রাতের অন্ধকারে জাতীয় পতাকা ভারতের না থেকে যদি ISIS এর পতাকা থাকে, যদি পাকিস্তানের পতাকা থাকে, যদি জামাতের পতাকা থাকে, সেটা দেখতে আরো ভালো হবে, বুঝতে আরো ভালো হবে। আজকে এরকম পরিস্থিতি। আমি গতকালের আনন্দবাজার পত্রিকা আমি কোট করছি, 5-5 পাতা, প্রধানমন্ত্রীর সকালের জোশ বদলালো দ্রুত। কেন বদলে গেল? কারণ পাইলট ক্যাপচার হয়ে গেছে। প্রধানমন্ত্রী আগের দিন বিমান বাহিনী হামলা করেছে, তিনি অত উৎসাহিত, তার জোশ রয়েছে, কিন্তু যখনই খবর আসলো পাইলট ক্যাপচার হয়ে গেছে, তার জোশ বদলে গেল। হতেই পারে দেশের প্রধানমন্ত্রী, তিনি চিন্তিত। এবং সব থেকে আশ্চর্যজনক, আনন্দবাজার পত্রিকার আমি মাঝের একটি সেন্টেন্স পড়ছি, যাবতীয় হিসাব নিকেশ আজ বন্ধ হয়ে গেল বায়ুসেনার পাইলট আটক হওয়ার পরে। প্রধানমন্ত্রী ফের দফায় দফায় বৈঠক করা শুরু করলেন অজিত দোভাল আর সেনা কর্তাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসও ছড়াতে শুরু করলো মনমোহন সিং এর সময় পাকিস্তানে ঢুকে হামলা না হোক, সীমানা শান্ত ছিল, এখন তো নিজের ভোট বাড়ানোর জন্য সীমান্তে উত্তাপ ছড়াতে শুরু করেছে মোদি। তার মানে সীমান্তে পাকিস্তান উত্তাপ ছড়াচ্ছে না, সীমান্তে ভারতের প্রধানমন্ত্রী উত্তাপ ছড়াচ্ছে। একথা কে বলছে? কংগ্রেস বলছে। এখানেই শেষ নয়, 24 ঘন্টায় মোদিকে ফের চাপে পড়তে দেখে আক্রমণাত্মক হওয়া শুরু করলেন রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়রা। এটা এর কি কোনো নিন্দার ভাষা আছে?
একজন পাইলট ক্যাপচার হয়ে গেছে, স্বাভাবিকভাবে ভারতের প্রধানমন্ত্রী চিন্তিত হবেন। ভারতের প্রধানমন্ত্রী ভীষণভাবে তিনি দুশ্চিন্তার মধ্যে থাকবেন। আর তাতে আক্রমণ শুরু করে দিলেন বিরোধীরা। মোদিকে প্রশ্ন করতেই পারেন আপনারা, পাইলট কেন ক্যাপচার হবেন? কিন্তু যখন ভীষণ কূটনৈতিক চাপে সুষমাজি চলে গেলেন চীন, বাকি মন্ত্রীরা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করলেন, এবং আর একদিকে সামরিক চাপ। আচ্ছা, কোনোদিনও শুনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন আমি শান্তি চাই, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, একবার কথা বলার সুযোগ করে দিন? আজ অব্দি কোন প্রধানমন্ত্রী বলেছেন? ৭১-এর যুদ্ধ পাকিস্তান ভেঙে গেল, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী সে কথা বলেননি, বলেছিলেন ১০০০ বছর ধরে যুদ্ধ করব। কারণ আজকের দিনে যে স্ট্রং উইল, পলিটিক্যাল উইল প্রধানমন্ত্রী মোদি দেখিয়েছেন। এতদিন আমরা কি শুনতাম? আমেরিকা দুটো দেশকে যুদ্ধ করতে দেবে না, আমেরিকা দুটো দেশকে আটকে রাখবে। আজকে আমেরিকা ভারতের সাথে, যে চীন পাকিস্তানের স্বাভাবিক মিত্র বন্ধু, তারা ভারতের সাথে। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র ভাই মোদির জয় জয়কার। আমি দুটি কথা বলবো। আর আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের সম্মানীয় বিধায়ক, তিনি যেটা বলেছেন যে বিজেপি অমঙ্গল ডেকে আনছে। বিজেপি অমঙ্গল ডেকে আনছে? লস্করে তৈবা আনছে না তো, জৈশে মোহাম্মদ আনছে না তো, হিজবুল আনছে না তো, ইমরান খান আনছে না তো, পাকিস্তান আনছে না তো। এই শব্দগুলো তৃণমূল কংগ্রেসের নেতার ডিকশনারিতে নেই, তারা বলবেন না, তারা বলতে পারেন না। কারণ দুর্ভাগ্য হলেও সত্য, তারা মনে করেন এই কথাগুলো বললে পশ্চিমবঙ্গের মুসলমানদের ভোট পাওয়া যাবে না, এটা মুসলমানদের অপমান করা হচ্ছে, মুসলমানদের পিছিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি কথা, দেশপ্রেম টনিক। আচ্ছা, দেশপ্রেম যদি টনিক হয়, ক্ষুদিরাম বোস কোন টনিক খেয়েছিলেন? মাস্টারদা সূর্য সেন কোন টনিক খেয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কোন টনিক খেয়েছিলেন? আমি এই প্রশ্ন করতে চাই। ওম প্রকাশ দা একটি কথা বলেছেন, জিপে বসানো তো পাকিস্তান প্রশ্ন করছে, আপনি কেন করছেন ভারতের রাজনেতা হয়ে? ওম প্রকাশ দা কি করাচি থেকে ভোটে লড়তে চান নাকি? যদি করাচি থেকে ভোটে লড়তে চান, তিনি জিপে বসানোর প্রশ্ন করুন। কিন্তু যদি ভারতের মানচিত্রে দাঁড়িয়ে ভোটে লড়তে চান, তাহলে একে সমর্থন করুন। কারণ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতের সেনার পাশে থাকুন, তাদের মনোবল ভাঙবেন না। এইটুকু বলবো। ধন্যবাদ। ধন্যবাদ সায়ন্তন। আমার মনে হচ্ছে আমার অতিথিরা আজকে মোটামুটি সময়সীমার ওপর সার্জিক্যাল স্ট্রাইক করছেন। ৮ মিনিটের বাঁধন ছিঁড়ে অনেক দূর বেরিয়ে যাচ্ছেন। যাই হোক, আমার এমনিতে একটা কৌতূহল আছে যে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এত কথা এই মুহূর্তে কেন্দ্রের শাসক দল বলেন, কিন্তু তার কাণ্ডারি হুডা তিনি হয়তো কংগ্রেসের দিকে গেলেন কেন? যাই হোক, সেই উত্তর পরে খোঁজা যাবে। কিন্তু আরেকবার আসুন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ২০০১ সাল, মাসুদ আজহার মুক্তি পেয়ে পাকিস্তান যাওয়ার পর ভারতের সংসদে হামলা চালালো। ভারত পাকিস্তান দু দেশের সীমানায় প্রচুর সেনা মোতায়েন করেছে। দু দেশেই একেবারে যুদ্ধ পরিস্থিতি। এক প্রবীণ সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎকারে প্রশ্ন করলেন প্রধানমন্ত্রীকে, আপনি কি যুদ্ধ করবেন? উত্তরে প্রধানমন্ত্রী বললেন, সবাই যুদ্ধ চাইছে। আমি কোট আনকোট যাচ্ছি, সবাই যুদ্ধ চাইছে, সেনাবাহিনীও যুদ্ধ চাইছে, সবাই রেগে আছে। আমি সেনাকে জিজ্ঞেস করলাম, সব যুদ্ধের তো একটা নাম থাকে, কোনোটা 6 ডে ওয়ার, কোনোটা বাংলাদেশ লিবারেশন ওয়ার। সাধারণভাবে যুদ্ধের পেছনে যে উদ্দেশ্যটা থাকে সেটা নিয়েই যুদ্ধের নাম হয়। এখন প্রশ্ন, আমাদের উদ্দেশ্য কি? পাকিস্তান দখল করা, পাকিস্তানকে ভেঙে দেয়া? শুধুই কি আপনারা রেগে আছেন বলে পাকিস্তানিদের মারতে চান? তাহলে এই যুদ্ধের নাম রাখতে হয় ওয়ার অফ অ্যাঙ্গার। তৎকালীন প্রধানমন্ত্রী এখানে থামেননি। বিখ্যাত এই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, দেখুন, কোট আনকোট যাচ্ছি, আপনি যখন যুদ্ধ শুরু করেন তখন কখন করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, এই সমস্ত কিছু আপনার হাতে থাকে। কিন্তু সেই যুদ্ধ কোথায় থামবে, কিভাবে থামবে, কোথায় গিয়ে থামবে, সেটা আপনার হাতে থাকে না। তাই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আগে একজন নেতাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়। হুবহু এই কথাগুলো বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। আমি জানি না তার ছাতির মাপ কত ছিল, আমি জানি না তিনি দুর্বল প্রধানমন্ত্রী ছিলেন কিনা, সায়ন্তনবাবুর কথায় তার হিম্মত ছিল কিনা, সিদ্ধান্ত নিতে পারতেন কিনা, পলিটিক্যাল উইল ছিল কিনা। কিন্তু সব শেষে বলি, এই প্রধানমন্ত্রীর নাম শ্রী অটল বিহারী বাজপেয়ী। প্রস্তাবের পক্ষে আমার পরের বক্তা অঞ্জন বেরা। সুমন, তোমার যে বিষয়, আসার আগে আমি ভাবছিলাম যে বিষয়টা কতটা কি একটু কঠিন হলো, কিন্তু সত্যি এখানে এসে মনে হলো যে কি দায়িত্বজ্ঞানহীন হতে পারে একটা শাসক দল। আজকে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই ভাষায় বলতে খারাপ লাগছে, কিন্তু আজকে দুজন বক্তা অন্তত যা বলেছেন শাসক বিজেপি দলের, তার থেকে বোঝা যাচ্ছে যে এই জরুরি পরিস্থিতিটাকে তারা কোনোভাবেই বিচার বিবেচনা করতে রাজি নয়, তাদের নেতারই মতো। এবং যেহেতু বিজেপির একটা সমস্যা হচ্ছে
যে বিভাজনের রাজনীতি তার একমাত্র কর্মসূচি। সামাজিকভাবে দেশের মধ্যে জাতীয় নানা বিষয় নিয়ে, সামাজিক বিন্যাস নিয়ে, এমনকি বৈদেশিক নীতি এবং পাকিস্তান সম্পর্কে ভারতের অবস্থান কি হবে, তাতে কিছুতেই তারা তাদের যে বিভাজনের মৌলিক নীতি থেকে বেরোতে পারছে না, যেটা অত্যন্ত বিপজ্জনক। এই কারণেই এই মিডিয়ার এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জনগণকে একটা জরুরি সিদ্ধান্ত নিতে হবে। তাদের বুঝদার অবস্থানের উপর এই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা সকলেই জানি, এ বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই, সমস্ত দেশবাসী জানেন যে সন্ত্রাসবাদী হামলা পুলওয়ামায় হয়েছিল সেটা অত্যন্ত বড় সমস্যা, এবং এই সমস্যা কোন দেশবাসী বোঝেন না, এ নিয়ে কেন বিভাজন করছেন দেশের সমস্ত মানুষ বোঝেন, রাজনৈতিক মতামত নির্বিশেষে। বহু মানুষ যারা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে লিপ্ত নন আদৌ, তারাও বোঝেন। কারণ এর মধ্যে শুধু আমাদের দেশের না, এই অঞ্চলের, আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের সাধারণভাবে যে সুস্থ জীবনযাপন, একটা পরিবেশ, স্বাভাবিক পরিবেশ বজায় রাখার অনেক কিছু জড়িত রয়েছে। এবং এই সন্ত্রাসবাদ মোকাবিলার মতো জরুরি যে ন্যাশনাল এজেন্ডা, সীমান্তের ওপার থেকে পাকিস্তানে যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি তাদের আখড়া, তাদের যে শিবিরগুলো চালনা করছে, তাদের মোকাবিলা কি হবে, যে পদ্ধতি, বিশেষ করে সেনাবাহিনীর যে অভিযান, সেই অভিযানকে কোন রাজনৈতিক দল বিরোধিতা করেছে বা সমালোচনা করেছে? করেনি। কারণ এতে গোটা দেশের স্বার্থ জড়িত রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে আমরা দেখলাম যে এই রকম একটা জরুরি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপির বড় নেতা ইয়েদুরাপ্পা তিনি কি বললেন, যে এই অভিযানের ফলে 22টি আসন নাকি তাদের বাড়বে। আচ্ছা, ভাবতে পারেন যে কোনো দিনে এদেশে অনেক রাজনৈতিক বিতর্ক হয়েছে, কিন্তু কোনোদিনও এইরকম কথা কোনো শাসক দলের শীর্ষ নেতা, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সরাসরি এই কথা বলছেন। এবং কি ছিল প্রধানমন্ত্রীর বক্তব্য? আমার কাছে সেটা অত্যন্ত বেদনাদায়ক মনে হয়েছে, অত্যন্ত বেদনাদায়ক মনে হয়েছে। তিনি বলছেন যে ভারত এখন মজবুত হাতে আছে। খুব স্পষ্ট এই ইঙ্গিত, এর চেয়ে স্পষ্ট করে কোনো প্রধানমন্ত্রী বলতে পারেন না যে কিভাবে ব্যক্তির ইমেজকে তুলে ধরার জন্য একটা যখন দেশ যখন সামগ্রিক সমস্যার মধ্যে রয়েছে, সংকটের মধ্যে রয়েছে, চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, তখন পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী আমি জানি না এইভাবে স্বাভাবিকভাবে একটি একতাবদ্ধ অনুভূতির যে পরিমণ্ডল, তাকে এইভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বিভাজন করতে পারেন। খুব স্পষ্ট যে কেন বলছে মানুষ 21টি বিরোধী দল, এরকম কখনো হয়েছে নাকি অতীতে? 21টি বিরোধী দল একযোগে তারা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে, এবং তারা তাদের যে 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 খুব আক্ষেপের সঙ্গেই তারা বলেছেন যে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত সর্বদলীয় বৈঠক ডাকলেন না, এবং সেনাবাহিনীর যে অভিযান, জওয়ানদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে একেবারে রাজনৈতিক প্রচারের জন্য, নির্বাচনী লক্ষ্যের দিকে পরিচালনা করার জন্য এই রকম যে নগ্ন প্রয়াস, তাই তারা আক্ষেপ প্রকাশ করেছেন। এরকম কখনো হয়েছে? শাসক দল কিছুতেই বুঝতে চেষ্টা করছে না যে কোন পরিস্থিতিতে সংসদে প্রতিনিধিত্বকারী 21টি রাজনৈতিক দল একযোগে তারা এই অবস্থাটার মধ্যে যাচ্ছে। দেশকে এইরকম সমস্যার মধ্যে, এইরকম অদ্ভুত সমস্যার মধ্যে, সংকটের মধ্যে বোধহয়, আমি জানি না সংকটের মধ্যে বলা ঠিক হবে কিনা, কিন্তু রাজনৈতিক পরিবেশকে এইভাবে বিভাজনের মাধ্যমে ভাগ করে ফেলার যে 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 রাজনীতি, বিশেষ করে এই ঘটনায় বিজেপি দেখালো এবং মোদী সরকার দেখালেন, তা অতীতে ভারতে কখনো দেখা যায়নি। কেন এই কথাটা বলছি আমরা? কেন এটা বিপদ? আমাদের দেশের যে এই যে সর্বদা ইতিহাস আমরা যদি দেখি, তাহলে দেখব যে আমাদের বৈদেশিক নীতির মৌলিক নীতিগুলি ঠিক হয়েছিল কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। পঞ্চশীলের নীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ বিরোধিতার নীতি, পারস্পরিক সহযোগিতার নীতি, এর একটা মৌলিক উপাদান আমাদের স্বাধীনতার আগে থাকতেই ছিল। ফলে আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্সের পরেও সাধারণভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি নীতি হবে এবং বৈদেশিক নীতি সামগ্রিকভাবে কি হবে, তাতে একটা জাতীয় ঐক্যমত্যের পরিবেশ গড়ে তোলার একটা চেষ্টা থাকে। এটা ভারতের মৌলিক বৈশিষ্ট্য। যে কোনো গণতন্ত্র আছে এমন দেশগুলিতে সাধারণভাবে এটা বৈশিষ্ট্য। আমরা প্রথম দেখছি যে এই সময় এত মারাত্মকভাবে বিজেপি আমলেই এই যে ঐক্যমত্যের পরিবেশ বিদেশ নীতির ক্ষেত্রে, তাকে একেবারে টার্গেট করে, এটা তার রাজনীতির অংশ, তার নানা আচরণে হয়ে যাচ্ছে তা না, পরিকল্পিতভাবে ঐক্যমত্যের পরিবেশকে তারা একেবারে আঘাত করতে চাইছে, ভাঙতে চাইছে। তারা মনে করছে যে ঐক্যমত্যের পরিবেশটাকে যদি ভাঙা যায় তাতেই তাদের রাজনৈতিক ফায়দা চলবে। আপনি দেখলেন এখানে আলোচনা থেকে যে উঠে আসছে যে সমস্ত বিরোধী পক্ষকে দেশপ্রেমের জ্ঞান দিচ্ছে কারা? বিজেপি।
দেশপ্রেমের জ্ঞান দিচ্ছে। আমি দেখলাম এর মধ্যে নেতাজির নামও বিজেপি যিনি বক্তা তিনি তুললেন। তিনি কেন যে সাভারকারের দেশপ্রেম নিয়ে কোট কথা বললেন না কে জানে। তার দেশবাসীকে দেশপ্রেমের জ্ঞান দেওয়ার জন্য এরকম এজেন্সি বিজেপি কবে থেকে পেয়েছে? আমি বুঝতে পারছি না যে কোনো দায়িত্বশীল দল, ঠিক আছে বিজেপির রাজনীতিতে ইতিহাস আমরা জানি, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে যখন আমরা সবে দেখছি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তিনি ফিরে এসেছেন, আজও সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরে প্রাণ নিয়েছে, এই একটা পরিবেশ চলছে। আপনি দেখুন কোনো সংযম আছে, কোনো ঐক্যমত্য গড়ে তোলার প্রচেষ্টা আছে, কোনো যুক্তিপূর্ণ কথাই আছে? সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে কেমনভাবে দেশপ্রেম নিতে হবে, কিভাবে মিছিল করলে দেশপ্রেম বাড়বে, দেশপ্রেমের এই রকম একচ্ছত্র ঠিকাদারি বিজেপি কবে থেকে নিল? নিচ্ছে কেন? নিচ্ছে এই কারণেই যে কোনো মতেই ঐক্যমত্য গড়ে তুলতে তারা রাজি নয়। এই যে বললাম আমি না, যে ঐক্যমত্য ভাঙাটাই তার একমাত্র কর্মসূচি। যেমন বিভাজনের রাজনীতি ছিল তার কর্মসূচি, ঐক্যমত্যের রাজনীতি ভাঙা তার কর্মসূচি। কারণ কি? অনেক কারণ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। একটি খুব বিপজ্জনক কারণ হচ্ছে এটাই যে বিজেপির এবং সংঘ পরিবারের যে আইডিওলজি, তার সাম্প্রদায়িক রাজনীতি তার সমস্ত নীতিকে প্রভাবিত করে। আপনি দেখলেন যে এই সমস্ত বিষয়ে বক্তৃতা করতে গিয়েও কিভাবে সংখ্যালঘু অংশের মানুষকে আক্রমণ করছে। সংখ্যালঘু অংশের সমস্ত মানুষের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার অধিকার বিজেপি কেন নিচ্ছে? কারণ ওটাই তার রাজনীতি। একথা তারাই অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে, একেবারে দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে এবং এখনো দিচ্ছে, যে এই গোটা ঘটনাটাতে আমাদের এতগুলো মানুষের আধা জওয়ানের প্রাণহানি, ওই রকম একটা সমস্যাজনক পরিস্থিতি, আমাদের জওয়ানদের এই আত্মত্যাগ, তাদের এই বীরত্বব্যঞ্জক ভূমিকা, এই সব কিছুকে তারা আসলে ব্যবহার করতে চাইছে নির্বাচনের যে কমাস বাকি আছে, এই কমাস বাকি আছে এই সময়টার পুরো যে বয়ান, রাজনৈতিক বিতর্কের যে বয়ান, আলোচনার যে বয়ান, ভাষ্যের যে বয়ান, তারা বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলতে দিতে রাজি নয়, তারা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতে দিতে রাজি নয়, তারা বিদেশ থেকে কারো টাকা উদ্ধারের ব্যর্থতা নিয়ে আলোচনা করতে দিতে রাজি নয়, তারা কৃষকের যে চরম সংকট তা নিয়ে আলোচনা করতে দিতে রাজি নয়, তারা শ্রমজীবী মানুষের ওপর যে ভয়ঙ্কর আঘাত তা নিয়ে আলোচনা করতে দিতে রাজি নয়, তারা মধ্যবিত্ত মানুষের ওপর ব্যাংক ইত্যাদি ক্ষেত্রে যে ভয়ঙ্কর নীতি নিয়ে চলছে তা নিয়ে আলোচনা করতে দিতে রাজি নয়। অবশ্য কয়েক মাসই মাত্র এরা করার সুযোগ পাবে, তারপর তো আর তারা পাবে না। কিন্তু যে বীজ তারা পুঁতে দিচ্ছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিদিন মুশকিল হচ্ছে যে সব ভান, এই যে এতে আছে না যে হিস্ট্রি রিপিট ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ ফার্স, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে বটে, কিন্তু প্রথমটা ট্র্যাজেডি হিসেবে, তারপর প্রহসন হিসেবে। তো বিজেপির একটাই ব্যর্থতা যে তারা মনে করেছিল যে তাদের এই প্রহসন বারবার একই ফল দেবে না। এই ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেদের যেভাবে নগ্ন করেছে, যেভাবে তাদের প্রহসন মানুষের কাছে ধরা পড়েছে, তার শিক্ষা তারা অচিরেই পাবে। কিন্তু মুশকিল হচ্ছে এটাই না, দেশের অনেকটা ক্ষতি করে পাবে। এটাই আমাদের খেদের বিষয়। ধন্যবাদ অঞ্জন বেরা। অঞ্জনবাবু বারবার বলছিলেন যে এই যুদ্ধ পরিস্থিতিটা ব্যবহার করতে চাইছে বিজেপি আসন্ন লোকসভা ভোটে, বারবার একই ফল দেবে না। কিন্তু প্রস্তাবের পক্ষের আমার বক্তাদের একটা কাউন্টার আর্গুমেন্ট দিই, সত্যি কি ফল দেয়? এই যে যুদ্ধ জিগির তুলে রাজনীতিতে কি সত্যি কেউ সুবিধে পান? আপনি ধরুন পোখরানের পরমাণু বিস্ফোরণ এবং কার্গিল যুদ্ধের পর 1999 সালে বাজপেয়ী 182টা আসন জিতেছিলেন, অর্থাৎ 98 সালে যা জিতেছিলেন ওই 182টা হুবহু তাই। তার মানে যুদ্ধ উন্মাদনা উঠলেও 99 সালে বিজেপির তাতে সেরকম কোনো লাভ হয়নি। আরেকটা উদাহরণ আসি, 2008 সালে 26/11 মুম্বাই হামলা, গোটা দেশ জুড়ে কংগ্রেস বিরোধী দলগুলো প্রচার করেছিল মনমোহন সিংহের সরকার দুর্বল, সন্ত্রাস দমন করতে পারে না, আফজল গুরুকে সংখ্যালঘু ভোটের কথা ভেবে ফাঁসি দেওয়া হচ্ছে না, ইত্যাদি। অথচ পরের বছর 2009-এর লোকসভা ভোটে দেখা গেল 2004-এর থেকেও কংগ্রেস 61টা আসন বেশি পেয়েছে। সুতরাং যুদ্ধ জিগির যে অভিযোগ আমার প্রস্তাবের বিপক্ষের বক্তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হচ্ছে, সেটা ভোটে ডিভিডেন্ড দেয়, এটা কিন্তু ঠিক শাশ্বত সত্য মনে হয় না। অন্তত এই দুটো পরিসংখ্যান তা বলেন আমার পরের বক্তা প্রস্তাবের বিপক্ষে শ্রমিক ভট্টাচার্য। নমস্কার। সন্ধ্যাটা খুব একটা শুভ নয়, কারণ আজকেও কাশ্মীরে সীমান্তপার সন্ত্রাসবাদের বলি হয়েছেন 5 জন মানুষ। সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে। দেখুন, গতকাল রেডিও পাকিস্তান একটা টুইট করেছে, 21 opposition parties expressed deep anguish over
Modi's blatant politicization of prevailing security situation. 21টা রাজনৈতিক দল অত্যন্ত গভীরভাবে নিজের চিন্তা প্রকট করছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে পরিচালিত হচ্ছে তাকে কেন্দ্র করে। আমার ঠিক পূর্ববর্তী বক্তা অধ্যাপক বলে গেলেন যে বিজেপির দেশপ্রেমের শিক্ষা দেবে এই ঠিকাদারি বিজেপিকে কে দিয়েছে? আরে দেশপ্রেম একটা অনুভূতি, দেশপ্রেম টনিক নয়, দেশপ্রেম কোনো শিক্ষা দেবার বিষয় নয়। কিন্তু আমি শুধু তাকে একটা কথাই মনে করে দিই যে কাশ্মীরকে কেন্দ্র করে যে সংঘর্ষ চলেছে তা নিয়ে কোনো কথা বলবার নৈতিক এবং রাজনৈতিক অধিকার ভারতের কমিউনিস্ট পার্টির নেই। যারা একদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মাইনরিটি হ্যাজ দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশনের ভিত্তিতে পাকিস্তানের দাবিকে যৌক্তিক দাবি বলে আন্দোলন করেছিলেন, বক্তৃতা করেছিলেন, আজকে তারা দাঁড়িয়ে দেশপ্রেমের কথা বলবেন, কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলবেন, আমার মনে হয় ভারতবর্ষের মানুষ সেটা গ্রহণ করবে না। নির্বাচনে বিভিন্ন ইস্যু থাকবে, কিন্তু আজকে যেভাবে উপস্থাপিত করা হচ্ছে যে বিজেপি সম্পূর্ণভাবে এই সীমান্তের উত্তেজনাকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যবহার করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, একটি ঘটনা ঘটেছে, আপনাদের শুধু একটি কথা মনে করিয়ে দেব। ওসামা বিন লাদেনকে যেদিন আমেরিকান সোলজাররা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ওইখানে খুন করে, কফিনবন্দি দেহটা মাঝ সমুদ্রে বিসর্জন দিয়ে আসে, সেদিন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা শুধু এসে বলেছিলেন যে আমরা ওসামা বিন লাদেনকে শেষ করেছি এবং সমুদ্রের মাঝখানে তাকে বিসর্জন দিয়ে এসেছি। কোনো প্রমাণ মানুষের সামনে দেননি, প্রমাণ তার কাছে কেউ পর্যন্ত চায়নি। আমরা কাকে অপমান করছি? আমরা রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কেউ জিতবে কেউ হারবে। ভারতবর্ষের সামনে একটা লোকসভা নির্বাচন আছে। আমি বারবার বিশ্বাস করি এই নির্বাচনটা হচ্ছে চেয়ারের সঙ্গে চাটাইয়ের নির্বাচন। একদিকে একটা চেয়ার, একজন ব্যক্তি, আর অন্যদিকে 21 জন, কখনো 9 জন, কখনো 5 জন একসঙ্গে বসে পড়েছেন। সদা বিবাদমান রাজনৈতিক দল। আজকে তারা প্রশ্ন তুলছেন যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু অবিশ্বাস কাদের উপরে করা হচ্ছে? অবিশ্বাস করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উপরে। প্রতি মুহূর্তে, প্রতিদিন সব স্তরেই ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন, ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাহানি করছে বর্তমানে কিছু বিরোধী রাজনৈতিক দল। আপনি অটল বিহারী বাজপেয়ীর কথা বলছেন। অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে দল মত ঊর্ধ্বে উঠে বলেছিলেন যে এই মুহূর্তে দেশের সামনে সংকট, এই মুহূর্তে আমাদের এক হতে হবে, নিজেদের দলীয় পতাকাগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে, মনে করতে হবে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতবর্ষ আমাদের সামনে দেবী দুর্গা। যেমন দুর্গার হাতে প্রত্যেকে বিভিন্ন অস্ত্র তুলে দিয়েছিল বিরোধী রাজনৈতিক দল, তাদের শক্তি নিয়ে আজকে শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো উচিত। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আবার সেই অটল বিহারী বাজপেয়ী মাত্র কয়েক মাসের মধ্যে বক্তৃতা করেছিলেন, हम लोग जीते मैदान पे लेकिन हारे दरबार में। কারণ আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছিলাম, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিলাম, কিন্তু সিমলা চুক্তিতে আমাদের কূটনৈতিক পরাজয় হয়েছিল। সেদিন গোটা বিশ্ব আমাদের পাশে দাঁড়ায়নি। সেদিন বাইপোলার ওয়ার্ল্ডের মধ্যেখানে দাঁড়িয়ে আমরা কারোর কাছে, কারোর চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলাম। আজকে একটা প্যারাডাইম শিফট হয়েছে। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে পৃথিবীর প্রথম বিশ্ব আজকে ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে। চীন পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আছি। আজকে ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যেও, সেখানেও আজকে আপনারা দেখেছেন অনার্ড গেস্ট হিসেবে আজকে সুষমা স্বরাজকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান বয়কট করেছে সেই মিটিং। আজকে বিশ্বের বাজারে পাকিস্তান ধীরে ধীরে এক ঘরে হয়ে পড়ছে। তাহলে আমাদের সামনে কোন রাস্তা খোলা আছে? কংগ্রেস নীতি, দুর্নীতি, রাফেল, ডিমনিটাইজেশন, অনেক কথা বলে যাচ্ছে। এয়ার চিফ মার্শাল ফলি হোমি গত পরশুদিন একটি চ্যানেলে, সর্বভারতীয় চ্যানেলে, মানে দালাল চ্যানেলে, একটি দালাল চ্যানেলে সর্বভারতীয় দালাল সাংবাদিকদের পাশে বসে একটি ইন্টারভিউ দিয়েছেন। তাতে তিনি বলছেন যে ঠিক 26/11 এর পরে হাফিজ সঈদ
এবং জাকিউর রহমান লখভি পাকিস্তানে কোথায় আছে আমাদের ইন্টেলিজেন্স সেটাকে খুঁজে বার করেছিল, কতগুলো ঘরে এবং ঘর সেখানে আছে এবং কোন ঘরে এই দুজন বিশেষ জঙ্গি সেখানে আছেন। আমরা সমস্ত দোষ তুলে দিয়েছিলাম প্রধানমন্ত্রীর হাতে, আমরা আদেশ চেয়েছিলাম যে আমরা ওখানে হিট করি, কিন্তু সেদিনের প্রধানমন্ত্রী সেদিন ডক্টর মনমোহন সিং তিনি এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি। তিনি এই কাগজগুলি পাকিস্তানের হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই দলিল দস্তাবেজ যে তোমরা খুঁজে দেখো, ইউএনএর কাছে পাঠিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে নালিশ করে। এই অবস্থানের পরিবর্তন হয়েছে, মাথা কেটে নিয়ে চলে যাব আর ভারতবর্ষের সৈন্যবাহিনী বলবেন আলাপ আলোচনা চলবে। আমান চাতে হ্যায়, কিসের শান্তি, কিসের আলোচনা? সন্ত্রাসবাদ তো নিরপরাধ মানুষকে খুন করছে, এক ধর্মের মানুষ তো বলি হয়নি। কাশ্মীরে শুধু তো হিন্দু মারা যায়নি, কাশ্মীরে তো অসংখ্য মুসলমান মারা যাচ্ছে। সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে শুধুই কি হিন্দু মারা যাচ্ছে? কারা বিভাজনের কথা বলছেন? কারা নির্বাচনের আগে শুধু লড়াই হয়েছে কি হয়নি কাকে বিশ্বাস করবে? আরে আমি ভারতবর্ষে থাকি, আমার নিরাপত্তা, আমার দেশে আমি রাত্রিতে শান্তিতে ঘুমোচ্ছি, এটা করছি ভারতীয় সেনাবাহিনীর জন্য। আমার তাদের উপরে কোনো আস্থা নেই? কদিন পরে তো কেউ জিজ্ঞাসা করবে এই যে আমাদের পিতৃ পরিচয় কে দিয়েছে, প্রমাণপত্র চেয়েছি। আমার মা বলেছে যে এই সন্তানটা, এই তুমি অমুক ভদ্রলোকের সন্তান, এই বিশ্বাসের উপর আমাদের এই সমাজ, আমাদের এই পরিবার দাঁড়িয়ে আছে, আর নিজেদের মায়ের মতো আমাদের রক্ষা করছে ভারতীয় সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে এরা অপমান করছে, সেনাবাহিনীকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। কটা লোক মারা গেছে তাহলে তো সবারই হতে হয়। এ কি বাজার করতে বেরিয়েছেন নাকি থলে হাতে নিয়ে? রবিবার দিন ছুটির দিনে চলে যান নয় পেছনে চেপে। এটা কোন রাজনীতি চলছে দিনের পর দিন? আর বলছেন, ওমপ্রকাশ দা বললেন ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ধারাবাহিকভাবে উনি দেখে আসছেন। ধারাবাহিকভাবে ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দেখে কি লাভ? 1948 সালের যুদ্ধে আপনারা জয়লাভ করেছিলেন, কিন্তু কাশ্মীর সমস্যা নেহেরুর জীবনের সবচেয়ে বড় অবদান ভারতবর্ষে। চিরকালের জন্য উনি আমাদের ভারতবাসীদের চিন্তিত করে গেছেন ওই কাশ্মীরকে দিয়ে। আরেকটি কথা মনে রাখতে হবে, যারা একটু প্রগতিশীল তথাকথিত মানে নিজেদের স্বঘোষিত প্রগতিশীল কিংবা দালাল সাংবাদিকদের দ্বারা প্রভাবিত, মানে আমরা বারবার মানুষকে একটু ভুলবশত বলে ফেলি যে এই যে কাশ্মীরটা দিয়ে দিলেই কি সমস্ত সমস্যার মিটে যাবে। মনে রাখতে হবে, আমার পারভেজ মুশারফ তার একটি বিবৃতিতে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে কতদিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে এই সংঘর্ষ জারি রাখবে পাকিস্তান। কাশ্মীর যদি ভারতবর্ষকে দিয়ে দেয় পাকিস্তানকে, তাহলে কি পাকিস্তান বিরত হবে? শান্তি নেমে আসছে এই দুই দেশের বুকে? উত্তরে পারভেজ মুশারফ বলেছিলেন, ভারতকে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ম্যানেজেবল সাইজে নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই সংঘর্ষ জারি থাকবে। আর আমরা নিঃসন্দেহে আমরা ভারতীয় জনতা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি নই। আমাদের অবস্থান স্পষ্ট, ওই ম্যানেজেবল সাইজকে আনবার জন্য যে বা যারা এই মতবাদকে আজকে দেশের মধ্যে সমর্থন করছে, ইতিমধ্যেই মানুষ তাদের হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে, বলছে অফসাইডে ঢুকে পড়েছো, দিগ্ভ্রান্ত হয়ে গেছে, ভাবছে পরাজয় নিশ্চিত, কে জয়ী হবে তার কোনো হিসাব নেই, পরাজয় নিশ্চিত। উদ্ভ্রান্ত অবস্থা নিয়ে সমস্ত রাজনৈতিক অচ্ছুত অবস্থা ভেঙে ফেলে একে অন্যের সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে পড়েছেন 21টা রাজনৈতিক দল। তবে এটা নিশ্চিত, আজকে সারা আসমুদ্র হিমাচলের মানুষ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা আজকে বলছেন যে জাতীয়তাবাদী টনিক একদম পুরোপুরি তাদের মধ্যেই ঢুকে পড়েছে। আমার যারা এখানে কথা বলছেন না যে এই সমস্ত বিজেপি বিভাজনের রাজনীতি করছে, ধর্মীয় বিভাজন, সাংঘাতিক বিভাজন, আমি শুধু আবেদন করছি এই এবিপি আনন্দের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত প্রগতিশীল সংখ্যালঘু ভাই বোনেদের কাছে, আজকে বয়োবৃদ্ধদের কাছে, যে যারা আপনাদের শুধুমাত্র মুসলমান বানিয়ে রাখতে চায়, আপনাদের শুধুমাত্র ভোটার বানিয়ে রাখতে চায়, যারা আপনাদের মানবিক সত্তাটুকু হরণ করতে চায় এই বিভাজনের রাজনীতির নাম করে, তাদের দয়া করে একটু লাল কার্ড দেখিয়ে দিন। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। শ্রমিক একবারে স্পষ্ট প্রশ্ন তুলেছে, যেটা কোন রাজনীতি চলছে? বিরোধীরা রাজনীতি করছে হলো, কিন্তু গত 1.5 সপ্তাহ ধরে বিজেপি নেতারা কি করছেন? ইয়াদুরাপ্পা, দুজন বক্তা বললেন
বিজেপির কর্ণাটকের প্রধান মুখ এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অন ক্যামেরা বলছে, শ্রমিক চাইলে আমি দেখিয়েও দিতে পারি, কোট আন কোট, পাকিস্তানে ঢুকে 3টে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে এসেছি আমরা দেশ জুড়ে, তাই নতুন করে মোদি ঝড় উঠেছে, লোকসভা নির্বাচনেও এর প্রভাব পড়বে এবং এই ঝড়ের জেরে শুধু কর্ণাটকে 22টার বেশি সিট জিতবো আমরা। এটা রাজনীতি নয়, এটা ইমরান খানের হাত শক্ত করা নয়, সেই ইমরান খানের হাত যিনি বলছেন প্রথম দিন থেকে যে ভোট এসছে তাই ভারত এসব করছে। অনেকে বলছেন ইয়াদুরাপ্পা অবশ্য দেশদ্রোহী নয়, তার কারণ হচ্ছে অনেকে মনের মধ্যে যে কথাটা পুষে রেখেছেন ইয়াদুরাপ্পা মুখ খুলে বলে দিয়েছেন। যাই হোক, অভিনন্দন বর্তমানের দিকে তাকিয়ে এই মুহূর্তে গোটা দেশের মানুষ, আমি দ্রুত একবার, যেহেতু গোটা দেশের নজর এই একটি বিষয়, আমি দেখে নিতে চাইব ঠিক কি হয়েছে। পাকিস্তানে 60 ঘন্টা কাটিয়ে ভারতে ফিরেছেন ভারতের বীর যোদ্ধা ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। কিন্তু প্যারাশুটে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে নামার পর থেকে তার সেই 60 ঘন্টা কেটেছে কিভাবে, কোন কোন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এই বীর যোদ্ধাকে, প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে নাট্য রূপান্তরের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। 27 ফেব্রুয়ারি 2019 প্যারাশুটে করে অভিনন্দন নামেন, পাক যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। বুধবার সকাল 10টা নাগাদ রাডারে ধরা পড়ে ভারতীয় আকাশে ঢুকে পড়েছে পাক যুদ্ধবিমান। পাল্টা জবাব দিতে আকাশে ওড়ে ভারতের MiG-21 বাইসন, সুখোই 30 এবং মিরাজ 2000। আকাশেই ভারত ও পাকিস্তানের বায়ুসেনার মধ্যে শুরু হয়ে যায় লড়াই, কিন্তু সেখানে ভারতীয় বায়ুসেনার পাইলটদের সঙ্গে এঁটে উঠতে পারেননি পাকিস্তানের পাইলটরা। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা, কিন্তু উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যে যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন সেটিও ধ্বংস হয়ে যায়। বিপদ বুঝে ফাইটার জেট থেকে ইজেক্ট করেন অভিনন্দন, কিন্তু প্যারাশুটে করে তিনি যে জায়গায় নামেন সেটি ছিল পাক অধিকৃত কাশ্মীর। भाईजान, भाईजान, वसीम जल्दी आ। जल्दी देखो क्या हुआ। क्या हुआ? अरे देख, उस प्लेन में से पैराशूट से निकला कोई। ये तो हमारे गांव की तरफ आ रहा है, लगता है इधर ही गिरेगा। अरे उस तरफ गिरेगा, चल चल कर देखते हैं। चलो चलो, लेकिन सुनो, कोई हिंदुस्तानी भी हो सकता है। अरे चलकर देखते हैं, मिलिट्री को खबर करते हैं। करो खबर। ये भारत का कौन सा इलाका है? किला गांव है जी। मेरी पीठ में चोट लगी है। शायद मेरी बैक टूट गई। थोड़ा पानी मिलेगा भाई? पाकिस्तान आर्मी जिंदाबाद! पाकिस्तान आर्मी जिंदाबाद! पाकिस्तान आर्मी जिंदाबाद! जिंदाबाद! पाकिस्तान आर्मी जिंदाबाद! लगेगी आगे मत कर। आगे आगे मत आना कर।
अरे पिस्तौल नीचे करो, देखो क्या कर रहे हैं। आ जाओ, आराम से देखो, हम कुछ नहीं करेंगे। अरे अरे गन नहीं, चलो। क्या कर रहे हो? हटो से, हटो, दूर हटो, हटो से जाएंगे। এভাবেই পাক সেনার হাতে গ্রেফতার হন অভিনন্দন। তারা অভিনন্দনকে ভীমবেরের একটি পাক সেনা ঘাঁটিতে নিয়ে যান। সেখানেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। ভারতীয় বায়ুসেনা ও তাদের বিমান সম্পর্কে অভিনন্দনকে একাধিক প্রশ্ন করে পাক সেনা, কিন্তু ভারতীয় বায়ুসেনার কড়া প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়া অভিনন্দনের ইস্পাত কঠিন মনকে তারা দুর্বল করতে পারেননি। অভিনন্দনের মুখ থেকে একটি তথ্যও বের করতে পারেনি তারা। मैंने उनसे कहा मेरी पीठ में चोट लगी है और मुझे पानी चाहिए। शुरू से बताएं। मेरा नाम विंग कमांडर अभिनंदन है और मैं एक फ्लाइंग पायलट हूँ। और बताएं। I'm sorry सर, लेकिन मैं आपको इतना ही बता सकता हूँ। विंग कमांडर अभिनंदन, कौन सी स्क्वाड्रन के हो? ये मैं आपको नहीं बता सकता। ओके। क्या आप मुझे बता सकते हैं कि क्या मैं पाकिस्तान आर्मी के साथ हूँ? विंग कमांडर, आप भारत में कहां से रहने वाले हैं? क्या ये मुझे आपको बताना चाहिए? I'm sorry सर। वैसे मैं साउथ इंडिया से हूँ। तुम साउथ इंडिया से हो? ओके। क्या तुम शादीशुदा हो? हाँ। ठीक है, अब कुछ स्पेसिफिक बातें हो जाएं। आप कौन सा एयरक्राफ्ट उड़ाते थे? I'm sorry सर, ये मैं आपको नहीं बता सकता। वैसे आपको उसका मलबा तो मिल ही गया होगा। तुम्हारा मिशन क्या था? I'm sorry, ये आपको नहीं बता सकता, आपको नहीं बता सकता। 60 ঘন্টা পাকিস্তানে থাকার পর দেশে ফেরেন ভারতের বীর যোদ্ধা। সূত্রের খবর, পাকিস্তানে অভিনন্দনের ওপর মানসিক নির্যাতন চালানো হয়। যদিও ওয়াঘা সীমান্তে নীল ব্লেজার ও সাদা শার্ট পরে টানটান হয়ে দাঁড়িয়ে থাকা অভিনন্দনকে দেখে তা বোঝার কোনো উপায় ছিল না। আপাতত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি অভিনন্দন মুখিয়ে আছেন দেশের হয়ে ফাইটার জেটে বসার জন্য। ওই কাজটাই যে তার অক্সিজেন। এবিপি আনন্দ। আমার পরের বক্তা সুজাত ভদ্র। এই ধরনের অনুষ্ঠানে আমি একাধিকবার এসেছি, কিন্তু কখনো ডিসক্লেমার বা বিশেষ ঘোষণা আমি করিনি। আজকে ডিসক্লেমার বা বিশেষ ঘোষণা দিয়ে আমি শুরু করি, কারণ আমার তো কোনো রাজনৈতিক দল নেই, তাই আমার কোনো প্রোটেকশন নেই। হামলা হতেই পারে, যুক্তির বদলে অযুক্তি, প্রচণ্ড আবেগ, তাৎক্ষণিক তাড়না, বুদ্ধিভ্রংশ, এই পরিবেশে দাঁড়িয়ে যদি কেউ স্মৃতধী হয়ে কোনো কথা বলতে যায়, তাকে অ্যান্টি ন্যাশনাল, অদেশপ্রেমিক, প্রতিবেশী রাষ্ট্রের দালাল এই আখ্যা পেতে হয়। সঙ্গে প্রহারেণ ধনঞ্জয়ও হতে পারে। অনেকের চাকরি গেছে, অনেকের ওপর তীক্ষ্ণ আক্রমণ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে আমি বলে দিই, আমি দেশপ্রেমিক, আমি আমার দেশকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি, আমার দেশের প্রকৃতিকে আমি ভালোবাসি। দেশপ্রেমিক আর উগ্র জাতীয়তাবাদ এক নয়। দেশপ্রেমিক প্রশ্ন করতে জানে, তর্ক করতে জানে। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে তর্ক করা। তর্কশীল ভারতবর্ষের মানুষ, প্রশ্ন করার অধিকার আমার আছে। উগ্র জাতীয়তাবাদ প্রশ্নহীন, আনুগত্য, ভেড়ার পাল হিসাবে মানুষকে দেখে। আমরা তার বিরোধী। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন তুলতেই হবে। যারা মারা গেছেন কর্তব্যরত জওয়ানরা, তাদের শোক সন্তব্য পরিবারকে আন্তরিক সমবেদনা, এবং অন্যদিকে আনন্দ খবর, অভিনন্দন ফিরে এসছেন। কিন্তু এই প্রশ্ন তো তোলা খুব অন্যায় নয়। সেনাপ্রধানেরা যদি লেখার পর লেখায়, প্রাক্তন সেনাপ্রধানেরা এ প্রশ্ন তুলছেন, কি করে ঘটনা ঘটলো 78টা ভেহিকেলে 2547 জন জওয়ান একসাথে গায়ে গায়ে লাগিয়ে গেল কি করে? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এটা আসে কি করে? কেন ওখানে একটা গাড়ি ঢুকে গেল? এত RDX পেল কি করে? এই জৈশের এরা পাকিস্তানের কেউ নয়, এই প্রথম একজন স্থানীয় যুবক যে এইটার সঙ্গে যুক্ত হলো।
যাই সার্জিক্যাল স্ট্রাইক হোক না কেন, এ প্রশ্নের উত্তর তো প্রত্যেকে জানার অধিকার আছে। কোথায় গাফিলতি, কেন গাফিলতি? আবার আমাদের যারা কর্তব্যরত সেনাবাহিনী, তাদের সুরক্ষা কোথায়? এত বডি ব্যাগ আসবে কেন? দ্বিতীয় তর্ক শুরু হয়েছে, কড়া অপশন না সফট অপশন। বিজেপির অন্যতম সাংসদ, সুলেখক, সাংবাদিক স্বপন দাশগুপ্ত লিখছেন যে দুটো অপশন আছে, সফট অপশন লাইক মনমোহন সিং অথবা অটল বিহারী বাজপেয়ী, আর শক্তিশালী অপশন হচ্ছেন বর্তমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি। সফট অপশনটা কি? কান্দাহারের ঘটনা ছেড়ে দেওয়া হলো, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। সফট অপশনটা কি? কার্গিলে 547 জন ভারতীয় মারা গেলেন, ভারত জিতেছিল যুদ্ধে, তার 16 মাস বাদে অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠালেন। যে অসামান্য, আমি তো হিন্দি জানি না, উনি বললেন ওখানে খেলে জিতে এসো আর হৃদয়টা জয় করে এসো, খেলায় জিতে এসো, দিলটাও জিতে এসো। এই হচ্ছে ভারতীয়র কথা উনি বললেন। আজকে তিনি ছবিতে থাকতে পারেন, কিন্তু তার নীতি আজকে গ্রহণ করেন না তার দলের লোকেরা। সেখানে রণহুঙ্কার, সেখানে গুড়িয়ে দাও। মানুষের মধ্যে 44 জনের বডি ব্যাগ এলে যে তীব্র ভাবাবেগ ওঠে, যে প্রতিশোধের আকাঙ্ক্ষা ওঠে, তখন রাষ্ট্রনায়কদের তার যদি প্রতিফলন ঘটাতে হয়, তখন এই ঘটনাটা ঘটে। তারও ঊর্ধ্বে উঠে যদি রাষ্ট্রনায়করা সমস্ত আবেগের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, দেশ বড়, শুধু তোমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, এর ইমপ্লিকেশন, কনসিকুয়েন্স, এর ফলশ্রুতি কোথায় হবে, তখন থামতে হবে। থামলেন না। 2016 সালে উড়ির ঘটনা, উড়ির ছবি মানুষের মনে বুকে গেঁথে গেছে। উড়ির ঘটনা ওইভাবে প্রত্যাখ্যাত সম্ভব। যে ভাবাবেগ গড়ে উঠেছে, যে ভাবাবেগে প্রমাণ হচ্ছে যে নরেন্দ্র মোদী সবচেয়ে শক্ততম, সবচেয়ে কঠিন, সবচেয়ে টাফেস্ট প্রাইম মিনিস্টার, এবং আর কোনো অপশনই অপশন নয়, কোনো কথাই কথা নয়। সেইখানেই ভোটের রাজনীতির সাথে একটা সম্পর্ক আছে। বারবার উড়ির ঘটনা, আমি আপনাদের বারবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা উঠছে। একটি বই 2019 সালে বেরিয়েছে, বইমেলায় বিক্রি হয়েছে। একজন গবেষক জোসেফ, ভারতীয়, লাইন অফ ফায়ার, অসাধারণ গ্রন্থ লিখেছেন। আমি সামরিক বিশারদ নই, সামরিক বিশেষজ্ঞ নই। সেখানে দেখাচ্ছেন সার্জিক্যাল স্ট্রাইক ভারতবর্ষে বারবার হয়েছে, নতুন কিছু নয়। সেটা নিয়ে পাবলিসাইজ করা, হইচই করা, সেটা থেকে ভোটের রাজনীতিতে ট্রান্সফর্ম করা, একজনকে মহানুভব করে তোলা, তার সঙ্গে দেশপ্রেমের সম্পর্ক নেই, ক্ষমতার একটা সম্পর্ক আছে। 2003 থেকে 2017 ধরে ধরে উনি CFB ক্রস ফায়ার ভায়োলেশনের কথা বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছেন, কত অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু সেটা সামরিক বাহিনীর সীমাবদ্ধতার মধ্যেই ছিল। অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধে ইন্ডিয়ান এয়ারফোর্সকে রাজনীতি সিদ্ধান্তের বাইরে পুরো ক্ষমতা দিয়ে দেননি, গণতন্ত্রকে যুদ্ধ পরিস্থিতিতেও খর্বায়ন করেননি, খাটো করেননি। সৈন্যবাহিনীর হাতে পুরো ক্ষমতা দেওয়ার পরে শ্রমিক যে ল্যাঙ্গুয়েজ বলছে, প্যারাডাইম শিফট, ইয়েস, প্যারাডাইম শিফট হয়েছে। সৈন্যবাহিনীর হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সৈন্যবাহিনী যখন প্রেস কনফারেন্স করে বলে বন্দুক নিলেই নিকেশ, তখন ভারতীয় নাগরিক শুধু সীমানা নয়, শুধু কাঁটা টান নয়, শুধু LOC নয়, মানুষ আছে ওখানে। মানুষ কেন বন্দুক তুলে নিচ্ছে, কেন অকাতরে নিজের দেহটাকে বোম বানাচ্ছে, কিসের নেশায়, কিসের মেজাজে? যে 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 মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে সমুদ্র যার কাছে হাঁটুর সমান, জল হাঁটুর সমান, এরা হচ্ছে কেন, করছে কেন? এটা বুঝবে না রাষ্ট্রনায়কেরা। শুধু মারো, কাটো, রক্ত, খালি রক্ত আর আর্তনাদ আর কান্না। তার উপরে আমরা উঠে দাঁড়িয়ে বলতে পারি না কাশ্মীর আর মৃত্যু উপত্যকা নয়,
হবে না মৃত্যু উপত্যকা, রাজনৈতিক অন্বেষণ করো, সমস্ত সেনাপ্রধানে লিখেছে। হোডা ইন্টারভিউতে দিয়েছেন, হোডা এখন কংগ্রেসের সাথে কি যাচ্ছে আমি তার মধ্যে যাচ্ছি না। হোডা লিখেছে, এমনকি রিবেরও লিখেছেন। এবারে সব তো আর্মস ব্যবহার করা হয়েছে, সামরিক বাহিনী ব্যবহার করছে বারে বারে, মেটে দিত। তাহলে অন্য পথ আছে, অন্য পথ আছে তো আপনারা স্বীকার করে নিচ্ছেন যে এখানে বিচ্ছিন্নতাবাদী আছে, তাদের আপনারা প্রোটেকশন দিচ্ছিলেন। সব সরকারের কথাই বলছে, এটা বিজেপি অজিপি বলছি না। আমাদের ট্যাক্সের পয়সায় তাদের তো আপনারা রাখছি, আমরা স্বীকার করে নিচ্ছি কাশ্মীরের সমস্যা আছে, সেপারিস্ট আছে। এটা শুধু ক্রস বর্ডার টেরোরিজম নয়, এর মধ্যে লোকাল মানুষের আত্মনাদ, কান্না, আকাঙ্ক্ষা যুক্ত আছে। একবারও আমরা নজর দেবো না, একবারও তার দিকে তাকাবো না। এই তাকানোটার মধ্যেই সমাধান আছে, যুদ্ধের হুঙ্কারে কোনো সমাধান নেই। যুদ্ধটা বিজেপিকে দুটো লাভ করালো ভোট রাজনীতিতে। কি হবে আমি জানি না, রেজাল্ট কি হবে আমি জানি না। দুটো লাভ, এক হচ্ছে যুদ্ধের আবহে মোদি মহান, দ্বিতীয় যুদ্ধের আবহে বিজেপি সরকারের ধারাবাহিক ব্যর্থতা চাপা পড়ে গেল। আর প্রশ্ন উঠবে না চাকরি কই, প্রশ্ন উঠবে না অন্য কৃষকদের ওই খারাপ অবস্থা, সব চাপা পড়ে গেল। যুদ্ধ প্রধান। কবে কোন বামপন্থীরা স্লোগান দিয়েছিল, আমার টাইম হয়ে গেছে, কবে কোন বামপন্থীরা স্লোগান দিয়েছিলেন, ওই যখনই খাদ্যের কথা বলে সীমান্তে বাজে যুদ্ধের দাদামা, যখনই সরকার টলে ওঠে যুদ্ধের বাজনাটাকে দারুণভাবে বাজিয়ে দেয়। মিডিল ক্লাস উইথ সোশ্যাল মিডিয়া প্রচণ্ড আবেগে ভাসছে। মোদির প্রায় পতন হতে হতে এই ঘটনাটাকে চাঁদ এনে দিল। আর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সুমন আমার পয়েন্টটা বলে দিয়েছে, বলেই ফেললেন যে কোথায়। কিন্তু মনে করে বিশেষ কথা বলি, আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার 1978 সালে ইরানে হোস্টেজকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠিয়ে সৈন্যবাহিনী পাঠিয়েছিল। জিমি কার্টার তারপরও যুদ্ধটা জিততে, ইলেকশনটা জিততে পারেননি। ধন্যবাদ সুজাতদা। সুজাতদা এতক্ষণ সময় নেবে জানলে আমি আরো দুটো গল্প সুজাতদার হয়ে বলে দিতাম। যাই হোক, সুজাতদা নিশ্চয়ই মানবেন যে উইথ আ ভেরি সিরিয়াস নোট, মানবাধিকার সবার, কিন্তু সব সময় সেই মানবাধিকারের জন্য লড়াইটা কি সমান হয়? দুটো মেয়ে, 19 বছরের প্রীতি কেদার গোখলে আর 20 বছরের কাজল মিশ্র, দুজনের বাবাই সেনাবাহিনীর সদস্য। দুটি মেয়েই সুপ্রিম কোর্টে গেছে বিচার চাইতে। তাদের প্রশ্ন, সেনাবাহিনী হিউম্যান শিল্ড ব্যবহার করলে তার সমালোচনা হওয়াই উচিত, অবশ্যই খারাপ, কিন্তু এই প্রীতি কাজলদের মতো অসংখ্য ভারতীয় মেয়েদের বাবারা যখন নিয়মিত কাশ্মীরে পাথরের ঘায়ে পাথরবাজদের হামলায় রক্তাক্ত হন, তখন জওয়ানদের মানবাধিকার নিয়ে গেল রব ওঠে না কেন? পরিসংখ্যান বলছে 2018 সালে কাশ্মীরে শুধু একটি বছরে 760টা পাথর হামলার ঘটনা ঘটেছে। কটা মোমবাতি মিছিল বেরিয়েছে, কত চোখের জল পড়েছে। জঙ্গির মানবাধিকার আছে, সেনার মানবাধিকার নেই? এই প্রশ্ন তুলেছে দুটি মেয়ে। যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আমার শেষ বক্তা রাজু বন্দ্যোপাধ্যায়। সকলকে নমস্কার। দেখুন, জঙ্গি হামলা ঘটনার পরে আমরা শুনতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি কথা বললেন, জওয়ানদের রক্তে ভোট রাজনীতি হয় না। গতকাল সন্ধ্যাবেলাও তিনি একই কথা বললেন। কোথাও যেন আজকের সভার প্রস্তাব এবং মমতা ব্যানার্জির রাজনৈতিক বক্তব্য এক হয়ে যাচ্ছে। আমি প্রথমেই যে আমাদের হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তিনি অনেক প্রশ্ন করলেন। আমি ওনাকে প্রথমেই প্রশ্ন করতে চাই, আপনি কোন দিকে? আপনি কি পাকিস্তানের দিকে না ভারতবর্ষের দিকে? আপনি মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন, খুব ভালো কথা। আপনার মনে কোনোদিন জাগে না যে চীনের সংখ্যালঘুরা কীরকম আছে? তাদের তো একবারও খোঁজ নেন না। চীনে 8 ঘন্টার বেশি শ্রমিকরা কাজ করছে কিনা তা তো আপনি একবারও খোঁজ নেন না। আপনি তো একবারও চিন্তাও করেন না যে দেশভাগের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার করা হয়েছে
তাদের কি দুরবস্থা, তার কথা একবার তো আপনার মনে পড়ে না? আপনি কোন দিকে সুজাতা বাবু? আপনি কি পাকিস্তানের দিকে না ভারতবর্ষের দিকে? আমরা জানতে চাই। দেখুন, এখানে ওম প্রকাশ দা বলেছেন যে রাজনীতি করা হচ্ছে বা এখানকার বিষয় রাজনীতি করা হচ্ছে এই যুদ্ধকে নিয়ে। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, রাজনৈতিক দলের সাফল্য বা ব্যর্থতা দুটোই ঘাড়ে চাপে। আপনারা একটার পর একটা দেখুন, 1971 সাল থেকে 71 সালে তখন ইন্দিরা গান্ধী সরকারে রয়েছেন, প্রধানমন্ত্রী, পাকিস্তানের সাথে যুদ্ধ, আর যুদ্ধ জেতার পর সেই সাফল্যকে কাজে লাগিয়ে সরকারে আসা। আমরা 72 সালে এই রাজ্যে দেখেছি যে 72 সালে হঠাৎ করে কংগ্রেস সরকার গড়ে ফেললো, কোথাও তারা ছিলই না। আর সেই 71-এর যুদ্ধের ছায়া আমরা 67-তেও দেখেছি, সেখানে কংগ্রেস কোথাও ছিল না। 65-তে যে পাকিস্তানের যুদ্ধ, আর তাকে প্রচার করে বিপুলভাবে কংগ্রেস ক্ষমতায় হলো। হ্যাঁ, একইভাবে আপনারা হয়তো বলবেন যে কার্গিলের যে লড়াই, সেখানে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর মানুষ তার উপর ভরসা রেখেছিলেন, আস্থা রেখেছিলেন, তাই দ্বিতীয়বার আবার মানুষ তাকে ক্ষমতায় এনেছিল। আর আজকে নরেন্দ্র দামোদর দাস মোদি, তার ক্ষমতা কতটুকু মানুষ দেখতে পাচ্ছে এবং আগামী দিনেও দেখতে পাবে। আর এরকম যোগ্য ব্যক্তি, তার সমর্থনে যদি কেউ কথা বলে, তার পক্ষে যদি কেউ কথা বলে, তাহলে রাজনীতি হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি তো তাহলে কংগ্রেস এতদিন করে এসছে। কিন্তু আমার আশঙ্কা অন্য জায়গায়। আমার আশঙ্কা যে সংবাদ মাধ্যমও এই রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে। এটা ভীষণ ভয়ের, আশঙ্কার এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনকও বটে। দেখুন, আজকে সৈন্যবাহিনীরা যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, আর আমরা এখানে যুক্তি দিয়ে কতটুকু মানসিকভাবে তাদেরকে সাহায্য করব আমার মাথায় ঢুকছে না। কারণ আমার আজকে দেশ আমার কাছে সব থেকে উপরে, দেশ মাতৃকা আমার কাছে সব থেকে উপরে। কি প্রস্তাব কুপ্রস্তাব দিয়ে, কি যুক্তি দিয়ে আজকে যে সৈনিকরা লড়াই করছে সেখানে তাদের থেকে বাইরে চলে যাব, এরকম ভাবনা আমি ভাবতেই পারছি না। আপনারা নরেন্দ্র মোদী অনেকে এখানে বিরোধিতা করতে পারেন, বিজেপির এখানে বিরোধিতা করতে পারেন, কিন্তু দয়া করে আপনাদেরকে বলবো, এমন কোনো বক্তব্য রাখবেন না যেটা ভারতের বিপক্ষে যায়, ভারত মাকে কলঙ্কিত করে, ভারত মাকে অসম্মানিত করে। সুমনদা, আমি আজকে হারতেও চাই না, জিততেও চাই না, শুধু আমি ভারতবর্ষকে অখণ্ড দেখতে চাই। দয়া করে আপনাদের কাছেও আমি আবেদন করব যে এই অখণ্ড ভারতবর্ষের প্রতি কোনো কথা আপনারা প্রশ্ন তুলবেন না। সেনাবাহিনীর কার্যকলাপ নিয়ে দয়া করে কোনো প্রশ্ন তুলবেন না। আমরা জানি পাকিস্তান এমন একটা রাষ্ট্র যারা জঙ্গিদের শুধু জন্ম দেয় না, তাদের লালন পালন করে। আর আমরা কয়েকটা দশক ধরে, এটা সত্যি যে আমরা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেইভাবে নিতে পারিনি। কখনো কখনো কিছু ছোটোখাটো পদক্ষেপ নিয়েছি, কিন্তু যখনই এখন এই পুলওয়ামাতে জঙ্গি আক্রমণ হলো, আর জঙ্গি আক্রমণের সাথে সাথে আমাদের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেনাবাহিনীকে বলে দিল যে আপনারা স্বাধীন, আপনারা উপযুক্ত সিদ্ধান্ত নিন, আমরা আপনাদের সাথে আছি। ভারতবর্ষের ইতিহাসে প্রথম দেখলাম আমরা, আর তার পরিণাম কি দেখতে পারলাম। সঙ্গে সঙ্গে বায়ুসেনা, ভারতের বায়ুসেনা, ইন্ডিয়ান আর্মি, তারা আক্রমণ করলো। আর শুধু আক্রমণ করলো না, জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, আর মাথা উঁচু করে সসম্মানে দেশে ফিরে এলো। শুধু তাই নয়, আজকে কোথাও দেখাতে পারবেন ইসরায়েল এবং আফগানিস্তান ছাড়া কোনো দেশ এয়ারফোর্স ব্যবহার করে শত্রু দেশে আক্রমণ করতে পারেনি, যা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ করে দেখিয়েছে। আপনারা প্রশ্ন তুলছেন, রাজনীতি করছে। কোন প্রধানমন্ত্রীর হিম্মত হয়েছে আজ অব্দি এরকম এয়ার স্ট্রাইক করা? আজকে প্রশ্ন তুলছেন এখানে বিধায়িকা আছেন, বললেন যে ইন্টেলিজেন্স ফেলিওর। আমি তো ভেবেছিলাম বোধহয় ওনার সাথে আজকে সিকিউরিটি থাকবে পিছনে, কারণ ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে ওনারা কথা বলছেন, দেশের কথা চিন্তা করতে হবে না।
কিছুদিন আগে আমরা দেখলাম কৃষ্ণগঞ্জে বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তাকে লোকের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে দিয়ে চলে গেল। কোথায় ছিল আপনাদের ইন্টেলিজেন্স? আমরা শ্রীরামপুরে দেখলাম, শ্রীরামপুরের তৃণমূলের চেয়ারম্যান, তাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে দিয়ে চলে গেল। কোথায় ছিল আপনার ইন্টেলিজেন্স? দক্ষিণ 24 পরগনা, সেখানে নতুন আমদানি দেখলাম আমরা, শুট আউট হচ্ছে বিধায়কের গাড়িতে। আরে কোথায় ছিল আপনাদের ইন্টেলিজেন্স? আপনারা বড় বড় কথা বলছেন, আপনারা দেশপ্রেমের কথা বলছেন, দেশের মানুষ এখন জানতে চাইছে পরিষ্কার। বারবার এখানে একই কথা উঠছে যে পাকিস্তান যেই কথা বলছে, ইমরান খান যেই কথা বলছে, পাকিস্তানের মিডিয়া যেই কথা বলছে, আজকে রাহুল গান্ধী সেই কথা বলছে, মমতা ব্যানার্জি সেই কথা বলছে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ আজকে জানতে চাইছে যে আপনারা পাকিস্তানের পক্ষে আছেন না ভারতের পক্ষে আছেন। আজকে এই প্রশ্ন উঠে গেছে। মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছে, প্রশ্ন তুলছেন। আমরা জানি তো মমতা ব্যানার্জির দেশপ্রেম সম্বন্ধে। আপনারা ভুলে গেছেন, আমরা ভুলিনি, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এই নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেনাবাহিনীর রেগুলার প্যারেড ডিল হচ্ছে, আর তিনি কি অভিযোগ করলেন? সেনাবাহিনী নাকি রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলছে। সেনাবাহিনী তোলা তুলছে? সেনাবাহিনী নবান্নে অভ্যুত্থান করতে এসছে, কু করতে এসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম আমাদের সিপিএম এর আমাদের অধ্যাপক যেরকম বললেন, দেশের জ্ঞান আমাদের শেখাচ্ছেন। যারা পাকিস্তান নেই তো আজাদি নেই বলে গলা ফাটিয়েছিলেন, এখন আমাদের জ্ঞান দেবেন। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আমাদের দেশপ্রেম শেখাবেন। মুখ্যমন্ত্রীকে করজোড়ে নিবেদন করছি, দয়া করে আমাদের দেশপ্রেম শেখাবেন না, আমরা আপনার থেকে দেশপ্রেম শিখব না। আর পরিশেষে বলি, ভারতবর্ষের মানুষ যে চৌকিদারকে নিযুক্তি করেছিল, যার ওপর ভরসা রেখেছিল, সেই চৌকিদার এখন অবিচল আছে, তিনি জেগে আছেন। ভারতবর্ষের মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছেন এবং ঘুমোতে পারবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রাজু। আমি একটা বিষয়ে নিশ্চিন্ত হলাম যে সংবাদ মাধ্যমের ভূমিকা একেবারে সঠিক জায়গায় আছে, কারণ দেশে যখন কংগ্রেস এবং বিজেপি একই সঙ্গে সংবাদ মাধ্যমকে আক্রমণের লক্ষ্য করে, তাহলে আমরা নিশ্চিত যে আমাদের রাস্তা ঠিক আছে। কিন্তু রাজনীতি করার অভিযোগটা সত্যিই কি কোনো একটা দলের ওপর প্রযোজ্য হয়? বিরোধীরা নয় করছেন, রাজু যেরাম বলছিল। কিন্তু 25শে ফেব্রুয়ারি কি হলো? দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন, অসংখ্য অবসরপ্রাপ্ত ফৌজি অফিসাররা সামনে বসে, পরমবীর চক্রে ভূষিত সেনানায়করা বসে, সেই মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী রাজনীতির কথা বললেন, বোফোর্সের কথা বললেন, গান্ধী পরিবারের কথা বললেন। কিন্তু নরেন্দ্র মোদী তো বিজেপির প্রধানমন্ত্রী নন, তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, কংগ্রেসেরও প্রধানমন্ত্রী। দেশের এইরকম একটা সংকটকালে তিনি যদি অন্তত সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারতেন, অন্তত ওই কোট আন কোট দালাল সংবাদ মাধ্যমের ভালো লাগতো। যাই হোক, ওপেন ফোরাম শুরু করবো সাধারণভাবে। হ্যাঁ, শুধু একটা প্রশ্ন, সঙ্গে বলুন, মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজিপি কে বসিয়ে, হোম সেক্রেটারি বসিয়ে ভারত সরকারের বিরুদ্ধে যখন বলেন সরকারি মঞ্চ থেকে, সেটা নিয়েও আপনার প্রশ্ন করা উচিত। হ্যাঁ, সেটা নিয়েও প্রশ্ন করি। কিন্তু সায়ন্তনবাবু, আপনাকে মনে করিয়ে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলগুলো নিয়ে নরেন্দ্র মোদী শিখছেন এমন তথ্য তো আমার কাছে নেই। তাহলে ওটা নিয়ে আলোচনা হয় না, ওটা নিয়ে টিভি শো হয় না। এমনকি আপনাকে মনে করিয়ে দিই একটা ছোট্ট ঘটনা, যে দলীয় সিদ্ধান্ত যখন নবান্নের প্রেস কনফারেন্স থেকে বলা হয়, তারও তীব্র সমালোচনা স্টুডিওতেই বসে হয়। মুখ্যমন্ত্রী তো ফিল্ম ফেস্টিভ্যালেতেও রাজনৈতিক সমালোচনা করেন বা মোদিজিকে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী তো আইপিএল এ গিয়েও মোদিজিকে আক্রমণ করেন। সেটা তো একদম রাজনৈতিক মঞ্চ থেকে উনি আলোচনা করেন না। সবসময় মোদিজিকে নিয়ে সবসময় কেন নিন্দা করা হবে তাকে নিয়ে? মহুয়া মৈত্র, সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। যেটা আপনি বললেন যে যেই আপনারা যথেষ্ট প্রোগ্রাম করেছেন, সেখানে আমিও না, আমার বক্তব্য, আমার বিষয় আমি পরিষ্কার করেছেন, যথেষ্ট প্রোগ্রাম করেছেন, সেখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, আমার সাথে অংশগ্রহণ করেছি, এনারাও অংশগ্রহণ করেছেন। এই আজকের সভাটা সেটা নিয়ে নয়। আমি 2-3টে বিষয়ে আসতে চাই। যিনি লাস্ট বক্তা ছিলেন, আমি প্রত্যেকবার দেখি যে বিজেপির মানে বক্তব্যের যে রুচিটা কোথায় নেমে যায়। তো এই আমি একটা জিনিস বলতে চাই, যেটা আমি আমার স্পিচেও বললাম, যে বাংলার মানুষ কিন্তু ওই সাদা কালো, এটা না হলে আপনি পাকিস্তানি, এটা না হলে আপনি বেগম, এই ধরনের রুচিহীন কথাবার্তা, এটা এরা আমাকে শেষ করতে দিন প্লিজ, তারা বারবার বলে যাচ্ছেন,
এটা আপনারা অবশ্যই বলতে পারেন, কিন্তু এটা কিন্তু আর কাজ করছে না, নাম্বার ওয়ান। সেকেন্ড, যেটা শ্রমিকবাবু বললেন যে আপনারা হাউ ডে ইউ আস্ক ফর প্রুফ, আপনারা প্রমাণ কি করে চাইছেন? পিতৃ পরিচয় চাইছেন? কই, আসামের 40 লক্ষ মানুষের তো আপনারা পিতৃ পরিচয় চাইছেন, কেবল পিতাদের নয়, তাদের গ্রেট গ্র্যান্ডফাদারের প্রপার ডকুমেন্টেশন চাচ্ছেন। যেই দেশে প্রধানমন্ত্রীর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়া যায় না, যেই দেশে টেক্সটাইল মিনিস্টার বিএ না বিকম না ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার আরটিআই করে পাওয়া যায় না, সেই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, গরিব দিশাহীন মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে দেশে থেকে ফ্রিডম অফ স্পিচ। অন্যান্য দেশ হলে তাহলে অন্যান্য দেশে কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন মৌহা, আপনারা কিন্তু এভাবে কথা বলতে পারতেন না। আজকে ভারতবর্ষের বাইরে বেরোলে ফ্রিডম অফ স্পিচ কাকে বলে সেটা কিন্তু দেখলে আপনারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলছেন। কিছুক্ষণ আগে আপনি বললেন যে 300 কেজি আরডিএক্স নিয়ে যেভাবে যাচ্ছিল, আপনারা বলছেন কেন নিয়ে গেল? তাহলে রাজ্যের মধ্যে খাগড়াগড় কাণ্ড হয়, রাজ্যের মধ্যে নাগেরবাজার বিস্ফোরণ হয়, একটা নিরীহ বাচ্চা মারা যায়, রাজ্যের মধ্যে এমএলএ কে নিরাপত্তা দিতে পারে না, একের পর এক গুলি করে ওপেন দিনের আলোয় গুলি করা হচ্ছে, এমএলএ কে নিরাপত্তা দিতে পারছে না, আর আপনারা বলছেন যে ফৌজিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছেন। আপনাদের মুখে এসব মানায় না। আপনারা যখন আমাদের যখন কোনো ভুল থাকে আপনারা মনের আনন্দে সেটা সমালোচনা করে সেটা আমরা নিই। সমালোচনার প্রশ্ন না, এটা দেশের প্রশ্ন। আমাকে দেশ নিয়ে প্রশ্ন আছে, দেশ নিয়ে রাজনীতি বারবার করা হচ্ছে না। আপনারা প্রত্যেকটা ব্যাপারে আমরা রাজনীতি নিয়ে আমাকে শেষ করতে দিন, আমি শেষ করতে দিন। উনি বলছেন প্লিজ সরকার আছে বলে প্লিজ শেষ করতে দিন। আমি সবার জন্য ওয়েট করি, একটু ন্যূনতম ভদ্রতা মেনটেন করুন। আই ওয়েটেড ফর হার, শি ওয়েটেড ফর মি। এটা শেষ করুন, উপায় নেই, আপনাদের মতো মানুষ বোঝে না। ম্যাডাম লকেট যখন বললেন, আমি ওনাকে বলছি যে আপনি যেটা বললেন যে আমি পৃথিবীর আমি ভারতবর্ষের চেয়ে অন্য দেশেই বেশি থেকেছি, আর আমি প্রাউড যে আমাদের দেশে ডেমোক্রেসি আছে, আর সবসময় এটা রেখেছি। এটা ভাববেন না যে অন্য দেশে এটা বলা যায় না, এটা আপনার একটা খুবই ভুল ধারণা, নাম্বার ওয়ান। সেকেন্ড, যেটা আপনি বলতে চাইছেন যে অন্য জায়গায় ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়, যদি পশ্চিমবাংলা বা অন্য স্টেটে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয় সেটা আপনারা তুলে ধরেন, মিডিয়া তুলে ধরে, সেটা আমরা শুনি। সেখানে দাঁড়িয়ে যখন 300 কেজি আরডিএক্স একটা করা হয়েছে, সেটার জন্য আমরা প্রশ্ন করব না, আর প্রশ্ন করলেই আমরা দেশদ্রোহী, এটা কিন্তু এই লজিকটা একটা শিক্ষিত মানে ডেমোক্রেসিতে মানায় না। না, আমার একটাই কথা যে তৃণমূলের এমপি এমএলএরা কিভাবে কথা বলতে হয় এখনো মনে হয় শেখেননি, এটা আমাদের দুর্ভাগ্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি বারবার শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন। আমি জানি না ওনার দলের নেত্রী, আমরা একটা সময় দেখতাম দেয়ালে দেয়ালে ডক্টর 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 ডক্টর, এখন আবার দেখছি আর্টিস্ট আর্টিস্ট আর্টিস্ট, আবার কোনো সময় দেখছি কবি কবি কবি। তাহলে কোনটা ডিগ্রি একবার খোলসা করে বলুক না, তাহলে সুবিধা হয়ে যায়। বারবার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী না করে সুবিধা হয়, শুধু বিজেপি আর তৃণমূলের নয়। রাজু বাবু, আমাদের মানবাধিকার সুমনদা বলুন না, শুধু বিজেপি আর তৃণমূল নয়, এখন তো সব এক হয়ে গেছে। এখন তো সিপিএম কংগ্রেস তৃণমূল সুজাতরা সব এক, বিজেপির সঙ্গেই বাকিদের 21 দলের জোটে সুজাতা বোধহয় যোগ দেননি। আপনারা কিন্তু পঞ্চায়েত ভোটে 1:1 লড়াই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কোথাও লড়েছি, পঞ্চায়েত ভোটে একটা জায়গা দেখান 1:1 লড়েছি, কোথাও লড়িনি। আমরা সব আপনারা আমাদের সিলেক্ট করে প্যানেলে করেছে, এটা আমার হাতে। কিন্তু মানবাধিকার করতে গেলে কখনো কখনো যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে। পাকিস্তানে আছে মানবাধিকার, পাকিস্তানে আছে মানবাধিকার। আমি শেষ করি। মানবাধিকার করতে গেলে যখনই সরকার যারা থাকে তাদের বিরুদ্ধে বলতে হয়। যখন বামফ্রন্ট ছিল আমরা তার বিরুদ্ধে বলেছি, এখন তৃণমূল আছে আমরা তার বিরুদ্ধে বলি, ওখানে কংগ্রেস ছিল আমরা বলতে হয়। মানবাধিকার লঙ্ঘনে আমাদের বোধ বুদ্ধি অনুযায়ী যেগুলো লঙ্ঘন সেগুলো আমরা বলবো। কখনো ফলে যে যখন বিরোধী তার আমরা কাছের হয়ে মনে হয়। দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘুদের অধিকারের সপক্ষে মানবাধিকার আন্দোলন বিশ্বজুড়ে। ফলে চীনে যখন উইঘুরদের এরকম করা হয় আমরা তার বিরুদ্ধে। পাকিস্তানে মানবাধিকারে হিন্দুদের অবস্থা কি, আমার দুবার পাকিস্তান যাওয়ার এখন দুর্ভাগ্য হয়েছিল, কিন্তু তখন আমি গেছি, আমার লেখা আছে। আপনাকে ভিসা দিয়েছে, আমাদের লেখা আছে। বাংলাদেশে পাকিস্তান আমাদের ভিসা দেবে না, আপনাকে দিয়েছে ভিসা। এইগুলো আমার লেখাটা হচ্ছে আমি ছাড়া কেউ পড়ে না, হতে পারে, সেটা আমার লেখা আছে, আমি এটা বললাম। যখন ব্যক্তিগতভাবে উনি প্রশ্ন করেছেন, সংগঠনগতভাবে মাইনরিটি রাইটসের আমরা পক্ষে, বিজেপি রাজনৈতিকভাবে মাইনরিটি রাইটসের পক্ষে নয়, সমতার প্রশ্নে অন্য লজিক দেয়, অন্য লজিকটা। আমার আরেকটা কথাই বারবার বলছি, যেটা হচ্ছে যে এটা 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 কোনো ভোট রাজনীতিকে বড় সমর্থন করেন মোদী প্রধানমন্ত্রী, মোদীর একটা স্টেট ক্র্যাপ থাকা উচিত প্রধানমন্ত্রী হিসাবে। স্টেট ক্র্যাপ এবং পার্টিজানশিপ এই দুটো মিলেমিশে গেছে, ওটা ফেলিওর আমি বলবো। আমি কোনো উদ্দেশ্য তার সঙ্গে যুক্ত করছি না। স্টেট ক্র্যাফটের একটা যে আলাদাই আছে,
সঙ্গে পার্টি যান, তুমি সেই চান। না, সুজাতদা বক্তৃতা তো অটল বিহারী বাজপেয়ীর খুব বড় প্রশংসা করেছেন, কিন্তু আমার মনে আছে কার্গিল যুদ্ধের সময় কিন্তু মিছিল হয়েছিল, যুদ্ধ নয় শান্তি চাই, অস্ত্র নয় অন্ন চাই। সেই সময় সেই মিছিল হয়েছে। আর ভারতে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা, সারা ভারতবর্ষের কোথাও মিছিল হয়নি। কারণ পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের কিছু লোকজন, কিছু এলিমেন্ট, যাদের কারণে, যারা জেনে করুন না জেনে করুন, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীরা উৎসাহিত হয়, তাদেরকে শুধু পশ্চিমবঙ্গেই দেখা যায়। দুর্ভাগ্যজনক হলো হামলা হয়েছে, যুদ্ধবিরোধী মিছিলের উপর যে হামলা হয়েছে কদিন আগে কলকাতা, আমি জানি না এখানে নিরাপত্তা কি ছিল, কেন যুদ্ধ তো লাগলোই না, যুদ্ধবিরোধী মিছিলটা হলো কোথা থেকে? এটাই ভারত সরকারের নীতি, গোটা পৃথিবীর নীতি। কথাটা বলতে দিন 1 মিনিট। তো এখানে যখন ছিল যে আলোচনার মাধ্যমে এবং ডিএসকেলেশন করতে হবে, আপনার সংঘাত এড়াতে হবে, এটা ভারত সরকারের নীতি। এবং গভর্নমেন্ট এটা একথাই বলেছে অল পার্টি মিটিংয়ে, যেটা একটা নন মিলিটারি অ্যাকশন। আমি তার মধ্যে ডিটেলে যেতে চাইছি না এখন। কিন্তু ফলে যুদ্ধ বিরোধী এবং সংঘাত বিরোধী আলোচনার পরিবেশ চাইছে, এই ধরনের মিছিলের উপর আক্রমণ করছে কেন? কারা করছে? আপনারা করছেন নাকি? তিরঙ্গা হাতে নিয়ে যখন বেরিয়েছিল আজকে ছেলের, তিরঙ্গাটা ছদ্মবেশ, তিরঙ্গা হাতে তোলার অধিকার বিজেপির একার নেই। তিরঙ্গা পতাকা হাতে তোলার অধিকার বিজেপির একার নেই। এর মাধ্যমে তারা এখানকার পরিবেশকে গোলানোর চেষ্টা করছে। তিরঙ্গা হাতে মানে বিজেপি রাজ্য সরকারের ব্যর্থতার দ্বারা আটকাতে হতে পারে না। আজকে আপনারা বলছেন অত কিছু, ওটা আপনি একটু দেখে নিতে পারেন। তিরঙ্গা হাতে নিয়ে ছদ্মবেশ নিয়ে করছে, আসলে গন্ডগোল আছে। প্রকাশ বিশ্ব আগে বলুন। অনেক খুশি। ঠিক আছে, শ্রমিক চায় আর কি প্রত্যুত্তর দিতে। কি বলবেন? আমরা চাই প্রত্যুত্তর দেব, অতি অবশ্যই দেব। মোদী সাহেবের নেতৃত্বে দেব, তোমার নেতৃত্বে দেব, সুমনের নেতৃত্বেও দিতে রাজি আছি। সরকারের সঙ্গে সব সময় রয়েছি এবং সৈন্য বাহিনীর সঙ্গে সব সময় রয়েছি। এবং আজকে লকেট চ্যাটার্জিও এটা বলছেন যে আমরা অন্তত দেশদ্রোহী না। রাজু খুব ভালো বলেছ, 1965 সালে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পরে আমাদের নাকি ভোট আর সিট বেড়েছিল। এরকম কিছু হয়নি, উল্টো হয়েছিল। তোমাকে জানিয়ে দিই, 1967 সালে জাতীয় কংগ্রেস অনেকগুলি রাজ্যে হেরে গেছিল, লোকসভাতে আসন সংখ্যাও কমে গেছিল। আমাদের বক্তব্য হচ্ছে ভোটের সঙ্গে, রাজনীতির সঙ্গে, কর্ণাটকের 22টা সিট জিতবে, এইগুলির সঙ্গে যুক্ত করা উচিত নয়। আর এটা তো ঠিকই যে ন্যাশনাল সিকিউরিটি, সেটাকে আজকে যেভাবে পদদলিত করা হয়েছে মোদী সাহেবের আমলে, এই তো ডোভাল, আমি চিনি, ডুবিয়ে দিয়েছে। কাশ্মীরে উত্তেজনা প্রশমন করবার যে প্রশ্ন, সন্ত্রাসীদের মোকাবিলা কমপ্লিট করে নিতে দাও শ্রমিক, তাড়াহুড়ো করো না। তুমি তো ভালো বলো, পরে বলো তাড়াহুড়ো কি আছে। উত্তেজনা প্রশমনের জায়গাটা একটা তো ডিসপিউট রয়েছে। এই ডিসপিউটটাকে গত 30 বছর ধরে অনেক সময় ম্যানেজ করা সম্ভবপর হচ্ছে, অনেক সময় সেটা ছাপিয়ে যাচ্ছে। ব্যর্থতার জায়গাগুলি জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের মধ্যেও ছিল, এর আগেও ছিল। এই তো বাসুদার একে ছেড়ে দিয়েছিল কে? এ তো বাজপেয়ীর সময় ছেড়ে দেওয়া হয়েছিল। এ যতগুলি সন্ত্রাসী হামলা হয়েছে, বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিজেপির শাসনকালের সঙ্গে তার যোগ আছে। এই 4.5 বছর ধরে তো সন্ত্রাসী আক্রমণ বাড়ছে। এই তো 6 জন একটু আগে, ঘন্টাখানেক আগে মারা গেছে। এখন কি করছে? দাউদ ইব্রাহিমকে ধরে আনতে পারলেন না, কুলভূষণ যাদবকে ধরে আনতে পারছে না, হাফিজ সাইদের সম্পর্কে ব্যবস্থা নিতে পারলেন না। রাজনীতি করবেন না, এটি কথাটা বলছি। সেই জিনিসটা জাতীয় কংগ্রেস করছে, অন্যান্য অপোজিশনগুলি করছে। প্রমাণ চাই না, প্রমাণ নিজের কাছে রাখুন। সৈন্যবাহিনী তো বলেছে এটা সরকার প্রমাণ দেবে, সরকার তো কোনো বিবৃতি দিতে পারছে না। এবার তুমি বলো কি বিবৃতি দেবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড জ্যোতি বসু একবার বলেছিলেন যে সবাই যখন আমাদের বিরুদ্ধে বলছে একযোগে, তখন ধরে নিতে হবে আমরা ঠিক পথে চলছি। সম্পূর্ণ অন্য প্রেক্ষাপটে ডিস্টর্ট করবেন, এরকম ভাবে বলবেন না প্লিজ। অনেক কিছু বানান, এইটা বানাবেন না। আমি জ্যোতি বসুর উদ্ধৃতিটাকে কোট করলাম। উত্তেজনা প্রশমনের কোনো জায়গা নেই, উত্তেজনা প্রশমিত হবে না। সীমান্ত পেরিয়ে যে ক্রস বর্ডার টেরোরিজম চলেছে, আমার মনে হয় কোনো মানবাধিকার দিয়ে, কোনো নীতিজ্ঞান দিয়ে সেটাকে বন্ধ করা যাবে না। মার্সি টু দ্য মার্সিনারিজ, কোথাও কোনো দয়া নেই। উনি যে কথা বলেছেন জিপের সামনে বেঁধেছে কেন, সে কোনো দেশের মিলিটারি ইউনিফর্ম পরা ছিল না।
নিরপরাধ সৈন্যবাহিনীর ওপরে যারা দিনের পর দিন পাথর বৃষ্টি করছে, নিরপরাধ সৈন্যবাহিনীর ওপরে ঘুমিয়ে থাকা অবস্থায় যারা গুলি চালাচ্ছে, নিরপরাধ মানুষ তাদের মৃত্যু হবে একমাত্র শাস্তি, তাদের ইনসিডেন্ট। কিন্তু সেটা নিয়ে যেভাবে শুধুমাত্র সেটাকে ফোকাস করে সম্পূর্ণ সেনাবাহিনীকে কালিমালিপ্ত করবার যে প্রচেষ্টা, গোটা দেশে আমাদের উল্টো দিকে যারা বসে আছেন তারা প্রত্যেকেই সবাই প্রধানমন্ত্রী মোদী বিরোধী কথা বলছে। তাহলে শ্রমিকদের কথা নিয়ে বলতে পারি যে তার মানে দেশ ঠিক পথে এগোচ্ছে, আর দেশ বিরোধী যারা রয়েছেন 21টা দল যেভাবে একসঙ্গে বিরোধিতায় পাকিস্তানকে একটা কথা বলছে না, সবাই মোদী দিকে একটা কথা বলছে, এবং বোঝা যাচ্ছে যে বাঙালিদের বাঙালিদের নিয়ে কি বলবো, পাকিস্তানকে বারবার করে পরাজিত করা হয়েছে, পর্যুদস্ত করা হচ্ছে। পাকিস্তানকে এত আকাশে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই। পাকিস্তানকে গুরুত্ব আপনারা দিচ্ছেন। বিরিয়ানি খাওয়ার জন্য নওয়াজ শরীফের মাকে শাড়ি দিয়েছিলেন। পাকিস্তানকে নিয়ন্ত্রণের বাইরে যাবে না। মনমোহন সিং এর জন্ম পাকিস্তানে, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, পাকিস্তানে গেলেন না। এই ভদ্রলোক নরেন্দ্র দামোদর কেন চলে গেলেন? মিডিয়া ম্যানেজার করতে পারা যাবে। এই লোক ছেড়ে দিয়েছিল কংগ্রেসের আমলে, তখন পাকিস্তানিদের ছেড়ে দেওয়া হয়েছিল। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আপনারা লক্ষ্য করবেন গত 7 দিন আমাদের যাবতীয় আলোচনায় আমরা প্রাধান্য দিয়েছি সেনাবাহিনীর অভিজ্ঞ প্রাক্তন পদাধিকারীদের বিশ্লেষণে। রাজনীতিবিদদের এই চেনা চাপানুতর আমরা খুব সচেতনভাবে সামনে আনিনি, কিন্তু আজ যখন যুদ্ধবন্দী সেই বীর পাইলট বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান বাড়ি ফিরছেন বর্তমানে, তখন যুদ্ধের মারমার কাটকাট হয়তো একটু স্থিমিত অনেকে মনে করছেন, তখন অত্যন্ত সচেতনভাবে আমরা রাজনীতির সেফটি বাল্বটা খুলে রাখলাম। তার ফলশ্রুতি এতক্ষণ যে আপনারা দেখলেন। শেষে শুধু একটাই আবেদন থাকবে, এই যাবতীয় রাজনৈতিক চাপানুতর চলতেই থাকুক, কিন্তু আমাদের সামরিক বাহিনীকে যেন রাজনীতির ঊর্ধ্বে চাপানুতরের বাইরে রাখা হয়। দলমত নির্বিশেষে আমরা যেন অন্তত দেশের পাশে, দেশের হয়ে দাঁড়াতে পারি। শুধু এই চাওয়াটুকু নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে প্রাপ্তি ফ্যাশনস, বাংলার পরনে বাংলার পরানে, পাওয়ার্ড বাই ক্যাপ্টেন টিএমটি, ঘর কে আসলি তাকত, পার্টনার বাই ইমামি ডাবল বুল সিমেন্ট, মজবুতি প্রত্যাশার চেয়ে বেশি।